আচ্ছা, সিপি সম্বন্ধে পড়তে হলে এখানে সিপি কে আসলে কয়েকটা ভাগে এখানে পড়াটা ভাগ করে নিতে হবে। একটা হচ্ছে প্রথমে কিছু জেনারেল টার্ম আছে, সেই টার্ম গুলো সম্বন্ধে আমার জানতে হবে। যেমন আহ কিছু স্পাইনের যে ট্র্যাক্ট গুলো আছে সেই ট্র্যাক্ট সম্বন্ধে জানতে হবে। তারপরে টোন কি, স্পাস্টিসিটি কি, রিজিডিটি কি। আবার আরেকদিকে যদি আমরা বলি তাহলে যে আমার এখানে যে হাইপোকাইনেশিয়া, ডিসকাইনেশিয়া, অ্যাথেটোসিস, এই টার্ম গুলো কোনটা বলতে কি বোঝাচ্ছে সেটা সম্বন্ধে আমাদের জানতে হবে ফার্স্ট অফ অল। আর দ্বিতীয়ত হচ্ছে গেট, গেট কাকে বলে গেট সম্বন্ধে ধারণা থাকা লাগবে। তারপরে হচ্ছে আমার যে পেশেন্টের ক্লিনিক্যালি যদি আমরা যাই, এরপরে ক্লিনিক্যাল পার্টটা আছে, ক্লিনিক্যাল পার্টের মধ্যে হিস্ট্রি, হিস্ট্রিতে কি কি জিনিস নেব সেই জিনিসগুলো জানা লাগবে। ডেভেলপমেন্টাল মাইলস্টোন কি সেই জিনিসগুলো জানা লাগবে। থার্ড যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে সিপি ডিটেলস, সিপি ডেফিনেশন থেকে শুরু করে সিপির ক্লাসিফিকেশন কি, সিপি কিভাবে ওয়াকিং চাইল্ড বা নন ওয়াকিং চাইল্ডে আমরা কিভাবে ডায়াগনোসিস করব, আমার ট্রিটমেন্টের গোল কি, এই ডিটেলস সিপির মধ্যে আমাকে জানতে হবে। আর থার্ড, আমরা ফোর্থ যদি পার্ট বলি তাহলে হচ্ছে আমার সিপি ট্রিটমেন্ট কি, এটা মেডিকেল ট্রিটমেন্ট কিছু আছে আর কিছু আছে হচ্ছে আমার সার্জিক্যাল ট্রিটমেন্ট, সার্জারি। এই হচ্ছে সিপি কে যদি আমরা ভাগ করি তাহলে এইভাবে করে আমাকে ভাগ করে 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 পড়লে পড়াটা সুবিধা হবে। যেমন প্রথমে যদি আমি বলি যে সিপির সম্বন্ধে পড়তে আমরা প্রথমে যে ক্লিনিক্যাল ফিচার গুলো পাবো এবং সেখানে অনেকগুলো টার্ম আসবে। সেই টার্ম গুলো হচ্ছে একটু, যেমন প্রথমে আসবে হচ্ছে টোন সম্বন্ধে কথা, হোয়াট ইজ টোন। তারপরে আসবে হোয়াট ইজ স্পাস্টিসিটি, রিজিডিটি, রিফ্লেক্স, ক্লোনাস, গেট। এই কথাগুলো বারবার ঘুরে ঘুরে আসবে। এবং এই যে আমার টোন বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে বা স্পাস্টিসিটি কেন বাড়তেছে, এই সবগুলো আসলে রিলেটেড হচ্ছে আমার ট্র্যাক্ট গুলো, ডিসেন্ডিং ট্র্যাক্ট, যে আমার পিরামিডাল ট্র্যাক্ট, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, এই এই জিনিসগুলো টার্মগুলো আমার জানা লাগবে। আর হচ্ছে আপার মোটর নিউরন লেশন হলে কি প্রবলেম হয় বা লোয়ার মোটর নিউরন লেশন হলে কি হয়, এই টার্মগুলো আমরা তাহলে প্রথমে জেনে নিই, তারপরে আমরা সিপির ভিতরে ঢুকবো। তো প্রথমে যদি আমরা ট্র্যাক্টে যাই, ট্র্যাক্টে গেলে আমরা জানি যে হচ্ছে আমার কিছু ডিসেন্ডিং মোটর ট্র্যাক্ট আর হচ্ছে সেন্সরি অ্যাসেন্ডিং ট্র্যাক্ট রয়েছে। তো মোটর ট্র্যাক্টের মধ্যে হচ্ছে পিরামিডাল এবং এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। পিরামিডাল ট্র্যাক্টকে পিরামিডাল ট্র্যাক্ট আসলে কেন বলে, যে এটা পিরামিডাল ট্র্যাক্ট যখন আমার সেরেব্রাল কর্টেক্স থেকে ডিসেন্ড করতেছে, ডিসেন্ড করার পরে মেডুলা অবলঙ্গটাতে যখন ডিকাসিটেট করে, তো এই ডিকাসিটেট করার সময় এই মেডুলা অবলঙ্গ ওখানে পিরামিডাল সেল ডিকাসিটেট করে, এই জন্য পিরামিডাল শেপ যে সেল ডিকাসিটেট করে, এই জন্য এটা হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট বলা হয়। আর এর বাইরে যে ট্র্যাক গুলো আছে সেটাকে আমরা বলি আরেকটা ভাগে ভাগ করা হয়েছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক। তো পিরামিডাল ট্র্যাক্ট আসলে দুইটা নামে আরো পরিচিত। একটা হচ্ছে কর্টিকো স্পাইনাল আর হচ্ছে কর্টিকো বালবার ট্র্যাক্ট। তো হোয়াট ইজ কর্টিকো স্পাইনাল, নাম শুনে বোঝা যাচ্ছে যে কর্টেক্স থেকে শুরু হবে এবং স্পাইনালে শেষ হবে, এটা হচ্ছে কর্টিকো স্পাইনাল। আর কর্টিকো বালবারটা কি জিনিস, কর্টিকো বালবারটা হচ্ছে সেরেব্রাল কর্টেক্সে শুরু হবে কিন্তু এটা হচ্ছে ক্র্যানিয়াল নার্ভ নিউক্লিতে যে শেষ হবে, এটা হচ্ছে কর্টিকো বালবার। তো পিরামিডাল ট্র্যাক্টে আমরা যখন কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট যদি আমরা বলি, এটা সেরেব্রাল কর্টেক্স থেকে শুরু হচ্ছে, তারপরে ইন্টারনাল ক্যাপসুলে আসছে, মিড ব্রেন, পন্স দিয়ে মেডুলাতে যখন আসছে, মেডুলাতে এসে ডিকাসিটেট করে, ডিকাসিটেট করে দুইটা কিছু, ডিকাসিটেট করে আর কিছু করে না। তো 80% ক্ষেত্রেই ডিকাসিটেট করে, করে এটা ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট হিসাবে নেমে যায়। আর 20% ক্ষেত্রে এটা ডিকাসিটেট করে না, এটা অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট হিসাবে যায়। তাহলে মোটর ট্র্যাক্টের মধ্যে কি হলো, পিরামিডাল ট্র্যাক্ট, পিরামিডাল ট্র্যাক্টের মধ্যে যে আমার এখানে ডিকাসিটেট করে আর যেটা আসলো সেটা হচ্ছে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল, আর হচ্ছে যেটা ডিকাসিটেট করলো না এটা হচ্ছে অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল। আর পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন কি, সাধারণত পিরামিডাল ট্র্যাক্টটা আসলে আমাদের ভরালটারি যে স্কিল্ড মুভমেন্ট গুলো আছে সেই স্কিল্ড মুভমেন্টটাকে মেনটেন করে, স্কিল্ড মুভমেন্ট এখানে মনে রাখতে হবে, এটা হচ্ছে স্কিল্ড মুভমেন্ট গুলো হ্যান্ডেল করে। আর এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট যেটা, সেটা হচ্ছে আপনার রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট বলে অনেকগুলো ট্র্যাক্ট আছে, রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট, টেকটো স্পাইনাল ট্র্যাক্ট বা অলিভো স্পাইনাল, রুব্রো ভেস্টিবুলো, এই যে ট্র্যাক্ট গুলো, এই ট্র্যাক্ট গুলো আসলে কর্টিকো আমার অরিজিনটা হচ্ছে ব্রেন স্টেম নিউক্লি থেকে, অরিজিনটা হবে হচ্ছে ব্রেন স্টেম নিউক্লি থেকে। এবং ব্রেন স্টেম নিউক্লিয়ার কোন কোনগুলো অংশ থেকে, যেমন রেটিকুলার বা হচ্ছে টেকটো, টেকটো স্পাইনাল, অলিভো স্পাইনাল, এই ট্র্যাক্ট গুলো এসে শেষ হবে হচ্ছে স্পাইনাল কর্ডে শেষ হবে। এটা পিরামিডাল সেল দিয়ে ক্রস করে না, এই জন্য এটাকে বলা হয় এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট।
তাহলে পিরামিডাল ট্র্যাক্ট এবং এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট আমরা জানলাম। এখন এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন কি? এটা হচ্ছে গ্রস মোটর ফাংশন মেনটেন করে। তাহলে পিরামিডাল ট্র্যাক্ট ছিল হচ্ছে স্কিলড মুভমেন্ট, আর এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট হচ্ছে গ্রস মোটর ফাংশন। গ্রস মোটর ফাংশন কোনগুলো? যেমন টোন, পশ্চার, কোঅর্ডিনেশন, মুভমেন্ট, এই জিনিসগুলো মেনটেন করে হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। তাহলে আমার এখন যদি বলে, কারণ আমি যখন প্রেজেন্টেশন করলাম আমার প্রশ্ন সিপিতে প্রথম প্রশ্নই জিজ্ঞাসা করলো কি স্যার, যে হোয়াট ইজ রিফ্লেক্স। তো এই ধরনের একটা প্রশ্ন আসতেই পারে যে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট এবং পিরামিডাল ট্র্যাক্ট এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলে আমাকে প্রথমে যদি আমরা বলি যে পিরামিডাল ট্র্যাক্ট যেটা, সেটা ডেভেলপ করে হচ্ছে পরে, জন্মের সময়, স্টার্ট অ্যাট বার্থ, মাইলিনেশন শুরু হয় হচ্ছে বার্থের সময়। আর এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টটা হচ্ছে বিফোর বার্থ, এটা ইন্টারইউটেরাইনলি ডেভেলপ করে এবং এখানেই মাইলিনেশন শুরু হয়। তারপরে আমরা বললাম ফাংশন যদি বলি, তাহলে ফাংশন হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট স্কিল মুভমেন্ট গুলো দেখে, আর এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট হচ্ছে গ্রস মোটর ফাংশন গুলো। এবার যদি আমরা ডিকাসেশন বলি, তাহলে এটা আমরা বলে বলে আসলাম যে এটা পিরামিডাল সেল দিয়ে ডিকাসেট করে হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট, আর পিরামিডাল সেল দিয়ে আসবে না হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। আর লাস্ট অফ অল যদি আমরা বলি যে লেশন, যদি আমার এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট বা পিরামিডাল ট্র্যাক্টে লেশন হয় তাহলে কি কি ফিচার পাবো? তো পিরামিডাল ট্র্যাক্টে যদি আমাদের লেশনটা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার যে তাহলে স্কিল ফাংশন গুলো হ্যাম্পার হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টোন বেড়ে যাবে, রিফ্লেক্স বেড়ে যাবে। তারপরে রিফ্লেক্স বেড়ে যাবে মানে হচ্ছে এক্সাজারেটেড হবে। তারপরে হচ্ছে ক্লোনাস পাওয়া যাবে, এবং বেবেনস্কি সাইন সাধারণত পজিটিভ পাওয়া যায়। আর এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টে যদি রিলেশন হয় তাহলে গ্রস মোটর ফাংশন গুলো আমার যাবে। আমি গ্রস মোটর ফাংশন কি কি বললাম, যে টোন, তার সাথে হচ্ছে পশ্চার, কোঅর্ডিনেশন, এগুলো এই জায়গাগুলোতে হ্যাম্পার হবে, যেমন রিজিডিটি বা হাইপোকাইনেসিয়া বা ইনভলান্টারি মাসল মুভমেন্ট, এই জিনিসগুলো দেখা যাবে হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের রিলেশনে। তাহলে এই পিরামিডাল এবং এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট সম্বন্ধে আমরা জানলাম, এর বেশি আমি আসলে পড়ি নাই, এর বেশি আমি জানতেও চাই না। এরপরে যদি বলি লোয়ার মোটর আপার মোটর নিউরন লেশন, তো আপনারা জানেন কি জিনিস। আপার মোটর নিউরন লেশনটা হচ্ছে, যদি আপার মোটর নিউরন হচ্ছে সিএনএস টু সিএনএস, আর এলএম লোয়ার মোটর হচ্ছে সিএনএস থেকে পেরিফেরাল অর্গানে এন্ড করে হচ্ছে পেরিফেরাল অর্গান, এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। আচ্ছা, এরপরে যে টার্ম গুলো আমি বলতে চাইছিলাম, যে প্রথমে হোয়াট ইজ টোন। রাবু ভাই বলেন টোন কি জিনিস? টোন টোন হচ্ছে a state of partial contraction of skeletal muscle during resting condition. রাইট, যে এটা হচ্ছে আমি যখন যদি প্যাসিভ স্ট্রেচ করি, একটা রিল্যাক্সড অবস্থায় যদি প্যাসিভ স্ট্রেচ করতে চাই, তাহলে ফার্স্টে যে রেজিস্ট্যান্সটা থাকবে মাসলের রেজিস্টিং স্টেজে, সেটাই হচ্ছে টোন। তাহলে ইট ইজ দ্য রেজিস্ট্যান্স টু প্যাসিভ স্ট্রেচ এট দ্য রিল্যাক্স স্টেট অফ মাসল অ্যাক্টিভিটি, এটা হচ্ছে টোন। ভাই শুনেন, এইটা হচ্ছে এই ডেফিনেশনটা যেটা মাহমুদে দেয়া আছে, এই টোনের ডেফিনেশনটা স্যার অ্যাকসেপ্ট করে না। ওরা বলা যাবে না, এটা বলতে হবে স্টেট অফ পার্শিয়াল কন্ট্রাকশন অফ স্কেলেটাল মাসল ডিউরিং রেস্টিং স্টেট বা রেস্টিং কন্ডিশন, এটাই স্যাররা অ্যাকসেপ্ট করে। আচ্ছা, আর টোন দেখার 3টা পদ্ধতি আছে। টোন আমরা ভাই ভাই দেখি। একটু ডেফিনেশনটা একটু আস্তে আস্তে বলেন ভাই, একটু লিখে নি। এইগুলো তো আচ্ছা ঠিক আছে। স্টেট অফ পার্শিয়াল কন্ট্রাকশন, state of partial contraction of a skeletal muscle. State of partial contraction, এটা partial contraction থাকবে skeletal muscle during resting condition. Resting condition এ যে partial state of partial contraction থাকবে, এটাই হচ্ছে muscle tone. Muscle tone দেখার 3টা ওয়ে আছে। 3টা ওয়ে হচ্ছে, একটা হলো রোলিং, মানে আমরা হচ্ছে বেলুনের মতো লিম্বকে রোলিং করতে পারি। আরেকটা হচ্ছে লিফটিং করতে পারি, লিফটিং করে দেখবো হাতের উপর ফেলাই দিয়ে। আর একটা হচ্ছে জয়েন্ট মুভমেন্ট, ঠিক আছে, জয়েন্ট মুভমেন্ট করে। এই 3টা ভাবে আমরা মাসল টোনটাকে অ্যাসেস করতে পারি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন একটা রিল্যাক্স স্টেট, তাই রাব্বু তো? ভাই 3টা পয়েন্ট আরেকবার একটু বলবেন? এটা হচ্ছে কি, মাসল টোনটা হলো স্টেট অফ পার্শিয়াল কন্ট্রাকশন অফ স্কেলেটাল মাসল ডিউরিং রেস্টিং কন্ডিশন, এটাই হলো মাসল টোন, আর ঠিক ওই আছে। কিভাবে আর দেখবো 3টা স্টেজ? 3টা মেথড হচ্ছে রোলিং, লিফটিং এন্ড জয়েন্ট মুভমেন্ট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে ওকে।
এই আচ্ছা ঠিক আছে। এই এই যে আমি যে প্রথমে ডেফিনেশনটা বললাম এটা আসলে ওই যে স্যারের যে লেকচারটা আছে ওখানে ওই ডেফিনেশন দেওয়া ছিল, তো ওই জন্য ওটাই বলছি। সমস্যা নাই, এটা যেটা স্যাররা শুনতে চায় এটাই আমাদেরকে বলতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে পরেরটা যদি আমরা বলি যে স্পাস্টিসিটি কি জিনিস, এবার বলেন তাহলে। শাইখ বলে স্পাস্টিসিটি কি জিনিস? রাব্বু ভাই বলে দেন। স্পাস্টিসিটি আমি এগুলো খুলে বসে আছি, মানে আমি মুখস্থ নাই, কিন্তু আমি মানে মিলাই নেবো। এটা ভেলোসিটি ডিপেন্ডেন্ট ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স টু প্যাসিভ স্ট্রেস। তো স্পাস্টিসিটি হচ্ছে ভেলোসিটি ডিপেন্ডেন্ট ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স টু প্যাসিভ স্ট্রেস। আমি যখন লিম্বটাকে ওই ফ্লেকশন থেকে এক্সটেনশন করব বা এক্সটেনশন থেকে ফ্লেকশন করব, তখন একটা আমার রিজিডিটি, মানে একটা রেজিস্ট্যান্স আমি ফিল করব। এটাই হচ্ছে স্পাস্টিসিটি। মানে স্পাস্টিসিটি, স্পাস্টিসিটি আর রিজিডিটি, রিজিডিটি আবার অন্য আসছে যেটা সাথে অ্যাসোসিয়েটেড। তাহলে রিজিডিটি কি? রিজিডিটি হচ্ছে ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট ইনভলান্টারি সাস্টেইন মাসল কন্ট্রাকশন। তাহলে রাইট। দুটো জিনিস হচ্ছে, স্পাস্টিসিটি হলো ভেলোসিটি ডিপেন্ডেন্ট আর রিজিডিটি হচ্ছে ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট। এখন দুটার মধ্যে পার্থক্য একটু যদি করি, তাহলে স্পাস্টিসিটি এবং ভেলোসিটি কি? স্পাস্টিসিটি হবে পিরামিডাল ট্র্যাক্টের লেশনে, আর এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের লেশনের জন্য রিজিডিটি হবে। আর স্পাস্টিসিটি আবার এটাকে বলা হয় টাইপ। টাইপ যদি বলি স্পাস্টিসিটি, টাইপ হলো ক্লাস নাইফ। মানে কেমন হবে ক্লাস নাইফ? মানে এটা হলো দেখতে ওই আমার একটা ছুরি, ছুরি ইয়ার ভিতরে এই যে এইভাবে যেটা খুলে না। খাপের ভিতরে, হ্যাঁ খাপের ভিতরে যে থাকে না, তো ইনিশিয়ালি ওই খাপের ভিতর থেকে, খাপ থেকে আমি তরবারি যখন বের করব, ছুরি বের করব, তখন একটা ইনিশিয়ালি রেজিস্ট্যান্স থাকবে। তারপরে যখন বের হওয়া শুরু করবে তখন কিন্তু রেজিস্ট্যান্সটা লস হয়ে যাবে হঠাৎ করে। এটিকে বলা হয় ক্লাস নাইফ আর স্পাস্টিসিটি। আর রিজিডিটি দুই ধরনের, একটা হলো লেড পাইপ আর একটা কক হুইল রিজিডিটি। লেড পাইপ রিজিডিটিটা কেমন হবে? এটা ইউনিফর্ম রেজিস্ট্যান্স, মানে শুরু থেকে ওই যেমন আমি ফ্লেকশন করব ইউনিফর্মই থাকবে, কিন্তু কক হুইলটা দেখা গেছে মাঝে মাঝে ছেড়ে দেবে, মাঝে মাঝে রেজিস্ট্যান্স আবার ফিল হবে। এটা হলো কক হুইল রিজিডিটি। এই তো ক্লাস ভেলোসিটি নাইফের রেজিস্ট্যান্স। আরেকটা ব্যাখ্যা আছে, ক্ল্যাক্স নাইফ অথবা জ্যাক নাইফ। এই যে ধরেন এই যে ছুরিটা দেখতে পাচ্ছেন, এই আরে ছুরিটা তোমাকে তো যখন আমি, দেখতেই পাচ্ছি না আমি, তোমার ভিডিও আপনি অন দেখতে করো। পাচ্ছেন? আমার ভিডিও তোমাকে তো on, দেখা দেখা যাচ্ছে না? আমি তো ভাইরে স্পটলাইট দিয়ে রাখছি, এই জন্য মনে হয়। এই পাশে একটু স্লাইড করেন, তাহলে আমরা দেখতে পারবেন। দেখছেন? হুম এই যে আমার হুম হাতে হুম। একটা টুল দেখেন, এই যে এটা জ্যাক নাইফ কিংবা ক্ল্যাশ নাইফ বলে, কেমন? এটা যখন এই যে খুলতে যাই, তখন এই যে খোলার সময় একটা রেজিস্ট্যান্ট লাগে, তারপরে কিন্তু ইজিলি বের হয়ে যায়। তারপরে আবার যখন লাগাইতে যাব তখন একটু রেজিস্ট্যান্ট লাগবে, তারপরে আবার ইজিলি আটকায় যাবে। তো এই যে শুরুতে যে আটকানোটা, এটা হচ্ছে জ্যাক নাইফ অথবা ক্ল্যাশ নাইফ। ওই জ্যাক নাইফ, এটাকে জ্যাক নাইফও বলে। হ্যাঁ, ওকে ভাই। আচ্ছা, তাহলে স্পাস্টিসিটি জিনিসটা তাহলে হলো যে আমার এখানে স্ট্রেস রেসপন্স টু স্ট্রেস লাগবে, আর হচ্ছে রিজিডিটিতে আমার স্ট্রেস ডিপেন্ডেন্ট, এখানে স্ট্রেসের প্রয়োজন নাই, ইনভলন্টারি সাস্টেইনড কন্ট্রাকশন থাকবে, সেটাই হচ্ছে রিজিডিটি। আচ্ছা, এরপরে পরবর্তী টার্ম ধরেন আমরা যদি বলি ক্লোনাস। ক্লোনাস কি? ক্লোনাস হচ্ছে ইনভলন্টারি রিদমিক মাসকুলার কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন। ইনভলন্টারি রিদমিক মাসকুলার কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন, এটাকে বলা হয় হচ্ছে ক্লোনাস। আচ্ছা আমি একটু অ্যাড করে দেই। এটাতে যদি এরকম করে অ্যাড করি যে ইনভলান্ট, মানে সিরিজ অফ ইনভলান্টারি রিদমিক মাসকুলার কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন, ইনিশিয়েটেড বাই এ রিফ্লেক্স। তাহলে কেমন হয়? আমরা যদি ইনিশিয়েটেড বাই রিফ্লেক্স না করি, যেমন ডাউনওয়ার্ড থাস্ট অফ প্যাটেলা, আপওয়ার্ড ডাউনওয়ার্ড পুল আর আপওয়ার্ড থাস্ট অফ অ্যাঙ্কেল, এটা না করলে তো এইখানে ক্লোনাস আসলে শুরু হবে না। সিরিজ অফ ইনভলন্টারি রিদমিক এন্ড মাসকুলার কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন হুম, ইন রেসপন্স বা ডিউ টু সাডেন এন্ড সাস্টেন স্ট্রেচ। যদি আমরা এটা সাডেন এবং ইনিশিয়েটেড বাই এ রিফ্লেক্স। ইনিশিয়েটেড বাই রিফ্লেক্স। মানে এটা হচ্ছে সুবীর স্যার কি ওই
মর্নিং সেশনের সময় এটা আর কি এই বলছে ইন্ডিকেটেড রাবু ভাই যে ডেফিনেশন গুলো বলতেছে এগুলাই কিন্তু স্যাররা শুনতে চায়। তো ভাই হ্যাঁ, হ্যাঁ, এগুলো ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিয়েন তো। পাঠিয়ে টাকা দাও টাকা দাও। আপনার যত টাকা টাকা লাগে আমাদের এই গ্রুপে কে আছে ধনকুবের, এই সুসেন বিশ্বাস দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে ক্লোনাস গেল। এবার হচ্ছে আর কিছু কয়েকটা টার্ম বলে আমরা মেন ইয়ার মাঝে ঢুকবো। সেটা হচ্ছে হোয়াট ইজ ডিসকাইনেশিয়া। ডিসকাইনেশিয়া কাকে বলে? স্পাস্টিটি আমরা পড়েছি, এরপর আসবে ডিসকাইনেশিয়া। ডিসকাইনেশিয়া আসলে হচ্ছে মুভমেন্ট ডিসঅর্ডার দ্যাট ক্যারেক্টারাইজড বাই রিকারিং আনকন্ট্রোলড অ্যান্ড ইনভলান্টারি মুভমেন্ট। ডিসকাইনেশিয়া বলতেছে যে একটা মুভমেন্ট ডিসঅর্ডার, এখানে কি হবে? রিকারিং আনকন্ট্রোলড অ্যান্ড ইনভলান্টারি মুভমেন্ট। এই ডিসকাইনেশিয়া দুই টাইপস, একটা হচ্ছে ডিস্টোনিক অথবা কোরিও অ্যাথিটোটিক, দুই রকম হতে পারে। তো ডিস্টোনিয়া, এখানে মনে হবে ডিস্টোনিক মানে এখানে টোনটা বেড়ে যাবে, ডিস্টোনিক টোন বেড়ে যাবে। তাহলে ডিস্টোনিক হচ্ছে টোন বেড়ে যাবে কিন্তু কাইনেশিয়া মানে অ্যাক্টিভিটি কমে যাবে, হাইপোকাইনেশিয়া হবে। তাহলে ডিসকাইনেশিয়ার মধ্যে একটা হচ্ছে ডিস্টোনিক, যেখানে টোনিক যেহেতু বলছে তার মানে আমরা এখানে হাইপারটোনিয়া হবে, আর অল্টারনেটিভলি হাইপোকাইনেশিয়া মানে অ্যাক্টিভিটি কম হবে। আর সেকেন্ডটা হচ্ছে কোরিও অ্যাথিটোটিক, এখানে উল্টা, এখানে হবে কি হাইপার কাইনেশিয়া হবে কিন্তু তার টোনটা কমে যাবে, হাইপোটোনিয়া হবে। হাইপোটোনিয়া হবে। তো হাইপোটোনিয়া যদি এখানে আমার হাইপার কাইনেশিয়া এবং হাইপোটোনিয়া হয়, তাহলে বইয়ে এখানে বলা আছে যে কি ধরনের তাহলে মুভমেন্ট হবে, যেখানে জার্কি মুভমেন্ট পাওয়া যাবে, ইনভলান্টারি জার্কি মুভমেন্ট পাওয়া যাবে। ভাই কোন বই পড়তেছেন ভাই? অ্যাপ্লি অ্যাপ্লি এগুলো সব এই এগুলো সিপি সব দেখা বলে এটা দিব, আমি হচ্ছে খালি সিপি প্রথমে একটু বলতেছি। ক্লাসিফিকেশনের সময় চলে আসবে আর কি। সিপি যখন ক্লাসিফিকেশন আসবে না ক্লাসিফিকেশনে আছে। তখন এটার ভিতরে চলে আসবে এই টার্ম গুলা, সেগুলো আগে বলতেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে হচ্ছে গেট। গেট সম্বন্ধে তো আপনারা জানেনই। গেটের তো আগে একটা আমাকে রাবু ভাই বিশাল একটা ডেফিনেশন দিছিল, কি জানি, রিদমিক্যাল বাইপেডাল বাইফেজিক ওয়াকিং ইন হুইচ মুভমেন্ট অফ লোয়ার স্পাইন হিপ এন্ড লেগ ইন ইউনিসন। এই তো আমার লাস্টের কথা ওয়ার্ডটা মনে আছে, ইন ইউনিসন, আর কিছু মনে নাই। ইনহিবিশন। এটা যদি মনে না থাকে তাহলে তুমি বলবো প্যাটার্ন অফ ওয়াকিং। এটা হচ্ছে তো প্যাটার্ন অফ ওয়াকিং, কিন্তু ইদানিং অনেকে আবার ওয়ার্কার্সের এটার এটাই সাথে করে যোগ করে প্যাটার্ন অফ ওয়াকিং। প্যাটার্ন অফ অ্যাবনর্মাল ওয়াকিং। আসলে অ্যাবনর্মাল ওয়াকিং না, নর্মাল অ্যাবনর্মাল ওয়াকিং দুটাই হচ্ছে, দুটারই গেট। একটা হচ্ছে নর্মাল গেট আর একটা হলো অ্যাবনর্মাল গেট। তাহলে নর্মাল গেটটা কি হবে? নর্মাল গেটটা গেটটা হচ্ছে হিপ বাইপেডাল বাইফেজিক হবে, এবং এটা হচ্ছে ওই ইউনিসন যেটা হয় এটাই আর কি নর্মাল গেটের ডেফিনেশন। গেটটা ইউনিসনটা আসলে কি? ইউনিসন বলতে কি বোঝায়? একসাথে, একত্রে, একসাথে কোরাস গাইতেছে, ওই একসাথে সাইমultaneous। ইউনিসন বলতে বোঝায় যে সান্দিক গতিতে, ছন্দে ছন্দে হাতের সাথে পায়ের মুভমেন্ট সবকিছু সান্দিক গতিতে যাবে। এটার কোনো ভাই অ্যাপ্লিক পেজ নাম্বার কত ভাই? অ্যাপ্লি অ্যাপ্লি হচ্ছে 240। ওকে। আচ্ছা আচ্ছা, এরপরে লাস্ট লাস্ট আর একটা জিনিস, ডেভেলপমেন্টাল মাইলস্টোন। ডেভেলপমেন্টাল মাইলস্টোন বারবার আসবে সিপিতে, ডেভেলপমেন্ট মাইলস্টোন ডিলে ডিলে ডিলে। তো ডেভেলপমেন্ট মাইলস্টোন অ্যাপ্লি থেকেই আমার এখানে আমি যেটা দেখে লিখেছিলাম যে বলছে এখানে 3 থেকে 6 মাসে তার হেড কন্ট্রোল হবে, মানে নেক কন্ট্রোল যেটা বলে। 6 থেকে 9 মাসে সিটিং, 9 থেকে 12 মাসে ক্রলিং বা স্ট্যান্ডিং, আর 9 থেকে 18 মাসের মধ্যে ওয়াকিং, আর 18 থেকে 24 হচ্ছে রানিং। আচ্ছা এমন সাধারণত কি ঘটনা ঘটে এগুলো মনে থাকে না, মানে ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো মনে থাকে না? আসলে এমন হুম, কি ঘটে যে কারণে এগুলো হয়, এগুলো ডেভেলপমেন্ট হয়, এইটা একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের রেজা স্যার বলেছিল। একটা বাচ্চা যখন হয় তখন সে ঘাড় তুলে দুনিয়াকে দেখতে চায়, এই জন্য 3 মাস লাগে তার এটা করতে। এই জন্য তার নেক কন্ট্রোল হয় 3 মাস পরে। তারপরে তার মনে হয় আমি একটু বসি, ওই যে বলে না শুইতে বইতে দিলে শুইতে, একটু বসতে গিয়ে তখন কোমর শক্ত হয় 6 মাসে। তারপরে বলে না এখন আমি দাঁড়াবো। এরকম একটা গল্প বলছিল। এইটাই বলছিল 3 মাস আর 6 মাসের কাহিনীতে। কিন্তু এটা হুম। কেন, এর ব্যাখ্যা কি সেটা আমি জানা নেই ভাই। আপনার দেখা আচ্ছা। থাকলে আমাকে জানাইতে পারে। হুম।
আচ্ছা ওকে তাহলে ওকে মোটামুটি এই যে আমাদের যে কিছু কিছু টার্ম যেগুলো ছিল সেগুলো মোটামুটি বলা শেষ, এগুলো আসবে ভিতরে, এই জন্য আগে একটু জানাই রাখলাম। এবার তাহলে আমরা সিপির ভিতরে যাই। আপনি অ্যাপ্লিটা বের করতে পারেন, 240 নম্বর পেজ। এখানে প্রথমে যে প্রথম লাইনটা 4-5 লাইন বলা আছে, এটাই হচ্ছে সিপির ডেফিনেশন। যে সেরেব্রাল পালসি আসলে কি, সেরেব্রাল পালসিটা কি হয়, এটা যখন আমার ডেভেলপমেন্টাল যে ফিটাল বা ইনফ্যান্ট ব্রেন থাকে, এখানে কিছু পার্মানেন্ট ডিস্টারবেন্স হয়। এই জন্য এই যে আমার মুভমেন্ট এবং পোস্টারে পার্মানেন্ট ডিসঅর্ডার দেখা যায়, সেটাকেই বলা হয় হচ্ছে সিপি। তাহলে সেরেব্রাল পালসি বলছে এখানে যে হেটারোজেনাস গ্রুপ অফ পার্মানেন্ট ডিসঅর্ডার অফ মুভমেন্ট এন্ড পশ্চার। কি কারণে? নন প্রোগ্রেসিভ ডিস্টারবেন্স ইন দ্য ডেভেলপিং ফিটাল এন্ড ইনফ্যান্ট ব্রেন which causes limitation of activity. ভাই এটা বলি, সেটা হচ্ছে সেরেব্রাল পলসিতে ডেফিনিশনে আপনি যতক্ষণ পর্যন্ত নন প্রোগ্রেসিভ ব্রেন ড্যামেজের কথা বলবেন না, ততক্ষণ পর্যন্ত স্যার এটা মানে শান্ত হবে না আর কি, স্যাটিসফাইড হবে না। তো এটা না, হলো ওইটা বললাম নন প্রোগ্রেসিভ ডিস্টারবেন্স বা ব্রেন ডেভেলপিং ফিটাল ব্রেন বললাম, নন প্রোগ্রেসিভ ডিস্টারবেন্স। হ্যাঁ, কিন্তু এটা হলো এই ক্যাম্বেলের ডেফিনেশনটাই বলতে হবে যে নন প্রোগ্রেসিভ ব্রেন ড্যামেজ ডিউরিং আর্লি ডেভেলপমেন্ট এন্ড ক্যারেক্টারাইজড বাই অ্যাবনর্মালিটিস অফ দ্য মুভমেন্ট এন্ড পোস্চার। মাহমুদের যে ডেফিনেশন আছে এটাই বলবেন। ওকে, এতক্ষণ মাহমুদ ছুড়ে ফেলে দিয়ে এখন মাহমুদ বুকে টেনে নিচ্ছে। না, মাহমুদ থেকে ডেফিনেশন পড়ি নাই তো, অ্যাপ্রি থেকে পড়ছি এগুলো, ওই জন্য অ্যাপ্রি থেকে আমি দেখতেছিলাম। রাব্বু ভাই আমাকে হেল্প করতেছে। ঠিক আছে আর রাব্বু ভাই। কারণ সিপি তো আমি প্রেজেন্ট করছি। আচ্ছা, এরপরে এইখানে অ্যাপ্লিতে আর নিচে তার নিচে লেখা আছে যে কিছু রিস্ক ফ্যাক্টরের কথা বলা আছে। রিস্ক ফ্যাক্টর যেমন বলা আছে যে আমার এখানে প্রিম্যাচিউর বেবি, লো বার্থ ওয়েট, মাল্টিপল বার্থ বা ম্যাটারনাল ইনফেকশন, পেরিপার্টাম অ্যানোক্সিয়া, পোস্টপার্টাম মেনিনজাইটিস এবং ড্রাউনিং। আর নিচে আরেকটা বলা আছে হচ্ছে হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি। তো এইটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর হিসাবে এভাবে বলা যায়। অথবা মাহমুদে একটা এখানে দেয়া আছে কজেস অফ সেরেব্রাল পালসি। এখানে সুন্দর করে বলা আছে যে প্রিন্যাটাল কজ কি, তারপর হচ্ছে পেরিন্যাটাল কি এবং পোস্টন্যাটাল কি, তিনটা ভাবে ভাগ করেছে। আপনারা এখান থেকে এভাবে করে পড়তে পারেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে ক্লাসিফিকেশনে। সিপির ক্লাসিফিকেশন খুব ইম্পর্টেন্ট। এখানে কয়েকটা ভাগে ক্লাসিফিকেশন করা যায়। প্রথমে যদি আমরা বলি যে টোপোগ্রাফিক ক্লাসিফিকেশন, টোপোগ্রাফিক বা হচ্ছে জিওগ্রাফিক্যাল যে ক্লাসিফিকেশনটা আছে, এখানে অ্যাপ্লিতে কিছু 4টা দেয়া আছে, কিন্তু আসলে ক্যাম্বেলও দেখছি এখানে আরো বেশি দেয়া আছে আর কি। তো ফার্স্টে বলা হচ্ছে মনোপ্লেজিয়া, হেমিপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া, ডায়াপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া, ডাবল হেমিপ্লেজিয়া এবং টোটাল বডি ইনভলভমেন্ট। তো এইখানে একটা একটা করে আসি। যদি প্রথমেই বলি মনোপ্লেজিয়া, মনোপ্লেজিয়া মানে কি? আচ্ছা, আমি একটু দ্যাট ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই। জিওগ্রাফিক ক্লাসিফিকেশন, মানে বডি জিওমেট্রি অনুযায়ী, বডির রিজিয়ন অনুযায়ী কোন জায়গাটা ইনভলভমেন্ট আছে তার উপর ডিপেন্ড করে জিওগ্রাফিক ক্লাসিফিকেশন। এখন এটাকে আমরা ভাগ করতে পারি ইউনিল্যাটারাল নাকি বায়োল্যাটারাল। তো আমার ইউনিল্যাটারাল ইনভলভমেন্ট হলে এটা ইউনিল্যাটারালের মধ্যে আমার আছে হেমিপ্লেজিয়া, মানে আপার লিম লোয়ার লিম দুটাই ইনভলভ করতে পারে। আর মনোপ্লাজিয়ার মধ্যে দেখা গেছে যে যে কোনো আপার লিম অথবা লোয়ার লিম এক সাইডের হতে পারে। এখন আসেন বাইল্যাটারাল। বাইল্যাটারালের মধ্যে আমার 4টা লিম যদি ইনভলভমেন্ট হয় সেটাকে বলো বাইল্যাটারাল, মানে প্যারাপ্লেজিয়া। এবার আসেন সরি, প্যারাপ্লেজিয়া বলতে লোয়ার লিম, বোথ লোয়ার লিম, লোয়ার মানে দুই। লিম্ব, বোথ লোয়ার লিম্ব। হ্যাঁ। আর কোয়াড্রিপ্লেজিয়া হচ্ছে বোথ আপার লিম এন্ড লোয়ার লিম। হ্যাঁ। এবার 4টা আসেন লিম্ব। ডাইপ্লেজিয়া এবং ডাবল হেমিপ্লেজিয়া। ঠিক এটা আছে। কি জিনিস? এখন হচ্ছে ডাইপ্লেজিয়ার মধ্যে 4টা লিমেই ইনভলভমেন্ট থাকবে, কিন্তু লোয়ার লিম দুটা প্রিডোমিনেন্ট থাকবে, মানে বেশি ইনভলভ হবে লোয়ার লিম আর দুটা। হেমিপ্লেজিয়াতে একই সাইডে হবে কিন্তু এটা আপার লিম্বটা বেশি ইনভলভমেন্ট থাকবে। আর ডাবল হুম। হেমিপ্লেজিয়ার মধ্যে 4টা লিম্বে ইনভলভমেন্ট হবে, কিন্তু বোথ আপার লিমটা বেশি ইনভলভমেন্ট হবে। তার মানে হচ্ছে ডাইপ্লেজিয়া এবং ডাবল হেমিপ্লেজিয়া দুটো উল্টা, একটা আর অপরের বিপরীত। আর এটা হচ্ছে টোটাল বডি ইনভলভমেন্ট। আমার যদি এই 4টা লিম সহ ট্রাঙ্ক ইনভলভমেন্ট হয় এবং
ট্রাঙ্ক ইনভলভমেন্ট এবং হেড নেক ইনভলভমেন্ট হয়, তাহলে এটা বলবো টোটাল বডি ইনভলভমেন্ট। এইটা আর কি, এইভাবে ক্লাসিফিকেশনটা করলে মানে মনে রাখতেও সুবিধা, বলতেও সুবিধা। ও নাদিম ভাই আছেন আপনি? হ্যাঁ, আছে আছে, দারুন। ভাই শুধু কি আমারই মাথার উপর দিয়ে বগলের নিচ দিয়ে যাচ্ছে না আপনারও? আমার দুনিয়াতে নাই, মাথা বগল কোনো দিকে নাই, শুনে যাচ্ছি, দাগাচ্ছি আর কি। আচ্ছা, বলেন ভাই। না, আচ্ছা, সুন্দর এখানে আমি হচ্ছে, সুন্দর হচ্ছে, লিখে নিচ্ছি। আর একটু বলি, সেটা হচ্ছে যেটা আমি আমি যেভাবে মনে রাখছিলাম যে মনোপ্লেজিয়া তো যে কোনো একটা লিম্ব যাবে, সেটা আপার লিম্ব হোক লোয়ার লিম্ব হোক, যে কোনো একটা হচ্ছে মনোপ্লেজিয়া। আর হেমিপ্লেজিয়া মানে হচ্ছে ওয়ান সাইড, আপার লিম্ব লোয়ার লিম্ব একই সাইডে দুটো যাবে, কিন্তু হেমিপ্লেজিয়াতে আপার লিম্বের ইনভলভমেন্টটা বেশি থাকে লোয়ার লিম্বের চাইতে। এটা হচ্ছে হেমিপ্লেজিয়া। আর এরপরে যদি আমরা চলে আসি হচ্ছে যেটা বললেন বাইল্যাটারাল, বাইল্যাটারালের ক্ষেত্রে প্রথমে ডাইপ্লেজিয়া। ডাইপ্লেজিয়া মানে হচ্ছে বোথ সাইড অফ দ্য বডি, দুই পাশেই ইনভলভ করবে, বোথ সাইড অফ দ্য বডি, যে ক্ষেত্রে লোয়ার লিম্বটা বেশি ইনভলভমেন্ট হয়, লোয়ার লিম্ব বেশি ইনভলভমেন্ট হয়। আর যখন এই যে বোথ সাইডের মধ্যে যদি দুই সাইডে সিমেট্রিক্যাল হয়, তাহলে হচ্ছে ডাইপ্লেজিয়া। দুই পাশে যদি সিমেট্রিক্যাল না হয়, দুই পাশে যদি অ্যাসিমেট্রিক্যাল হয়, তাহলে সেটাকে বলবে হচ্ছে ডাবল হেমিপ্লেজিয়া। এরপরে আসে হচ্ছে কোয়াড্রিপ্লেজিয়া। কোয়াড্রিপ্লেজিয়া চারটা লিম্বে যাবে, এবং যদি টোটাল বডি ইনভলভমেন্ট হয়, তাহলে চারটা লিম্বের সাথে ট্রাঙ্ক এবং নেক দুটেই যাবে, এটাও ইনভলভমেন্ট থাকবে। এটা হচ্ছে টোটাল বডি ইনভলভমেন্ট। আমি একটু এভাবে মনে রাখছিলাম, এই অ্যাপটি দেখে একটু এইভাবে করে লিখছিলাম আর কি। হুম আচ্ছা, এরপরে যদি আমরা বলি যে ক্লিনিকো প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন রয়েছে, যেটা হচ্ছে মোটর ডিসঅর্ডারের উপর ডিপেন্ড করে আমরা ভাগ করি ক্লিনিকো প্যাথোলজিক্যাল। এটার এক নম্বর হচ্ছে স্পাস্টিসিটি, দুই নম্বর হচ্ছে ডিসকাইনেটিক, তারপর হচ্ছে অ্যাটাক্সিক, মিক্সড, এবং আরেকটা টার্ম বলা হচ্ছে হাইপোটোনিয়া। পাঁচ ধরনের। তো স্পাস্টিসিটি সম্বন্ধে আমরা আগে আলোচনা করছি, হোয়াট ইজ স্পাস্টিসিটি ডিটেলস রাবু ভাই আমাদেরকে বলছে, স্পাস্টিসিটি সম্বন্ধে টেবিল ডিটেলস বলছে, এবং যেই কথাগুলো বলছে সবগুলো এখানে আছে। দেখেন 4 নম্বর লাইনে বলে দিচ্ছে যে ভেলোসিটি ডিপেন্ডেন্ট ইনক্রিজড মাসল টোন। ঠিক এই কথাটাই রাব্বু ভাই বলছে আমাদেরকে, যে এটা পিরামিডাল সিস্টেমে ডিস্টারবেন্সের জন্য হয়, এবং ভেলোসিটি ডিপেন্ডেন্ট ইনক্রিজ মাসল টোন অ্যান্ড হাইপার রিফ্লেক্সিয়া, এটাকেই বলা হয় হচ্ছে স্পাস্টিসিটি। এর সাথে আরো কিছু অ্যাড করছে, এটা আপনারা তখন শুনছেন। দ্বিতীয়ত হচ্ছে ডিসকাইনেটিক, যেটা আমরা ডিসকাইনেটিক সম্বন্ধেও আগে পড়ছি, যে রিকারিং আনকন্ট্রোলড অ্যান্ড ইনভলান্টারি মুভমেন্ট হবে। এটা দুই ভাগে বলেছিলাম, যে ডিস্টোনিয়া এবং কোরিও অ্যাথেটোটিক। তো ডিস্টোনিয়া দিয়ে মনে রাখতে বলছিলাম যে টোনিয়া, তার মানে এখানে হাইপারটোনিয়া হবে, হাইপোকাইনেশিয়া হবে। আর তার ঠিক উল্টা হচ্ছে কোরিও অ্যাথেটোটিক, এখানে হাইপারকাইনেশিয়া এবং হাইপোটোনিয়া হবে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাটাক্সিয়া। অ্যাটাক্সিয়াটা কি হয়? অ্যাটাক্সিয়াটা সাধারণত আমাদের সেরেবেলার ড্যামেজের ক্ষেত্রে অ্যাটাক্সিয়াটা ডেভেলপ করে, যে ক্ষেত্রে জেনারেলাইজড হাইপোটোনিয়া হয় এবং কোঅর্ডিনেশনের প্রবলেম হয়। তাহলে জেনারেলাইজড হাইপোটোনিয়া উইথ লস অফ মাসল কোঅর্ডিনেশন, এটা হচ্ছে অ্যাটাক্সিয়া। তো অ্যাটাক্সিয়া ডেভেলপ করলে সাধারণত কোঅর্ডিনেশনে যদি প্রবলেম হয়, তার মানে আমার এখানে ব্যালেন্সটা পুর হয়, পুর ব্যালেন্স থাকে, এবং এটা সেরেবেলার ড্যামেজের জন্য হয়ে থাকে। এরপরের টাইপটা হচ্ছে মিক্স টাইপ। এইটা যে কোনো ধরনের জিনিসই থাকতে পারে, ইউজুয়ালি এখানে স্পাস্টিসিটি এবং ডিসকাইনেটিক দুটো একসাথে থাকে, এই জন্য একে মিক্স টাইপ বলে। আর 5 নম্বরে হাইপোটোনিয়া। হাইপোটোনিয়াটা এখানে ক্লাসিফিকেশনের মধ্যে আবার বলেছে যে হাইপোটোনিয়া আসলে আলাদা ক্লাসিফিকেশন হিসাবে না বলে, এটা হচ্ছে যে আমার যে স্পাস্টিসিটি শুরু হওয়ার আগে, ডেভেলপ হওয়ার আগে একটা ফেজ হিসাবে এরা বলতেছে, যে এটা ইয়ার্স ডিউরিং আর্লি চাইল্ডহুড একটা ফেজ থাকে, যেটার পরবর্তীতে স্পাস্টিসিটিতে কনভার্ট হয় আর কি। স্পাস্টিসিটি অবভিয়াস হওয়া পর্যন্ত একটা ফেজ হচ্ছে হাইপোটোনিয়া। এই তো এখানে এই যে কয় ধরনের আছে মোটর বা ক্লিনিকো প্যাথোলজিক্যাল যে ক্লাসিফিকেশন: স্পাস্টিসিটি, ডিসকাইনেশিয়া, অ্যাটাক্সিক, মিক্সড এবং হাইপোটোনিয়া। এরপরে অ্যাপ্লিকের এখানে একটা বক্স আছে, ছোট্ট একটা বক্স আছে, বক্সে একটা কথা বলছে যে আমরা সিপির বাচ্চা একবার এক্সামিনেশন করলাম, একবার এক্সামিনেশন করে আমরা ডায়াগনোসিস করে ফেললাম, করে ফেলার পরে বলছি যে আমরা এটা লেনদেনিং করবো, এই করবো, ডিসিশন ফাইনাল। আসলে এরকম না। দেখা যাচ্ছে পেশেন্ট যখন আউটডোরে আসে, সেদিন আমাদের একটা হয়েছিল, একটা পেশেন্টের হেমিপ্লেজিক সিপি আউটডোরে আসছে। আউটডোরে আসার পরে আমরা তার হচ্ছে সিলভার স্কিউল করছি, টেস্ট করে দেখছি তার গ্যাস্ট্রোকনেমিয়া সোলিয়া সব টাইট। তো আমাদের স্যার প্ল্যান দিল যে এটা আমরা করব, নিচে শুধু টিএ লেনদেনিং করবো আর অন্য কিছু করব না।
তারপরে পেশেন্ট কেবিনে ভর্তি হলো, কেবিনে যে এক্সামিনেশন করে দেখি যে তার আসলে দুটার মধ্যে একটাও স্পাসিটি পাচ্ছি না, ডরসিফ্লেকশন, তার ফুল ডরসিফ্লেকশন আসছে। তো এই ছকে এটাই বলছে যে সেরেব্রাল পালসি আসলে বিভিন্ন সময় তার সিচুয়েশন বা ডে টু ডে এর ফিচার গুলো আমরা আলাদা পেতে পারি, কারণ তার এনভায়রনমেন্টের উপরে বা পজিশনের উপরে এটা ডিপেন্ড করে। এই কারণে একবার দেখে তার আমরা সিঙ্গেল অ্যাসেসমেন্টে তার কি কি পাইসি, অপারেশন কি, এইসব কিছু ফাইনাল করতে পারবো না, এই কথাটাই বলা আছে এখানে। আচ্ছা, এরপরে আমরা যাই তাহলে হচ্ছে এইখানেই আরেকটা ক্লাসিফিকেশন আমরা বলে ফেলি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে জিএমএফসিএস ক্লাসিফিকেশন। যেটা জিএমএফসিএস ক্লাসিফিকেশন, জিএমএফসিএস এ কি হয়, গ্রস মোটর ফাংশন ক্লাসিফিকেশন সিস্টেম, গ্রস মোটর ফাংশন ক্লাসিফিকেশন সিস্টেম। তো এখানে সবচেয়ে সোজা ভাবে দেয়া আছে হচ্ছে, আসলে মাহমুদে দেয়া আছে সবচেয়ে সোজা ভাবে 316 নম্বর পেজে, যে জিএমএফসিএস লেভেল, লেভেল অনুযায়ী এখানে গ্রেড বা অন্য কিছু বলে না, লেভেল অনুযায়ী বলে। এটা অ্যাম্বুলেটরি এবং নন অ্যাম্বুলেটরি দুই ভাগে ভাগ করে। অ্যাম্বুলেটরি সেরেব্রাল পালসি এটা 65%, সেক্ষেত্রে তিনটা লেভেল আছে। লেভেল 1 এ বলছে যে সে দৌড়াইতে হাঁটতে পারবে, দৌড়াইতেও পারবে। আর লেভেল 2 হচ্ছে সে হাঁটতে পারবে, তার কোনো এইড লাগবে না, মানে ক্রাচ বা আদার্স এগুলো কোনো এইড লাগবে না। আর লেভেল 3 হচ্ছে যে সে হাঁটবে কিন্তু তার এইড লাগবে, হয় ক্রাচ লাগবে বা স্টিক লাগবে, কিছু একটা লাগবে, সে কারণে একে বলা হয়েছে লেভেল, এটা হচ্ছে লেভেল 3 তে। এটা সব অ্যাম্বুলেটরি ক্ষেত্রে। এরপরে যে দুটা ভাগ আছে সেটা হচ্ছে নন অ্যাম্বুলেটরি, এটা 35% কেসে হয়। এবং এটা লেভেল 4 এ বলা আছে স্ট্যান্ডস এন্ড হুইল চেয়ার, দুটাই বলা আছে। তখন পেশেন্ট হুইল চেয়ারে যাবে কিন্তু সে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তার পজিশনটা চেঞ্জ করতে পারে, যেমন এখান থেকে বেড়ে যাচ্ছে, সে দাঁড়িয়ে সে যে কারো হেল্প নিয়ে যেতে পারবে। আর লেভেল 5 যেটা, সেটা হচ্ছে আসলে হুইল চেয়ার বাউন্ড, মানে সে হুইল চেয়ার ছাড়া সে দাঁড়াইতে পারবে না, আর একজনকে উঠাই দিতে হবে, সে হুইল চেয়ার ছাড়া নড়তে পারবে না, এটা হচ্ছে লেভেল 5। আর আরো কিছু বড় বড় ছবি ছবি দেয়া আছে, অনেক ছোট ছোট লেখা আছে ওইখানে থেকে। আমি যে লেভেল 1 এ একটা জিনিস অ্যাড করছি এই মাহমুদের সাথেই, যে এটা ওয়াক এন্ড রানস, তার সাথে লিখে রাখছি যে আপনার, যে এটা যে যখন সিঁড়ি দিয়ে উঠবে, সেই সিঁড়ি দিয়ে ওঠার সময় সে কোনো কিছু ধরা লাগবে না, তার ক্লাইম্বস স্টেয়ার উইদাউট লিমিটেশন, কোনো লিমিটেশন ছাড়া সে উঠবে। আর লেভেল 2 এখানে বললাম যেটা ওয়াক উইথ নো এইডস, তার এইড লাগে না, কিন্তু যখন সিঁড়িতে উঠবে তখন সিঁড়ির রেলিংটা ধরে রাখবে, রেলিং ধরে ধরে উঠবে। আর লেভেল 3 যেটা বললাম, তার তো হচ্ছে 8 লাগতেছে। আর লেভেল 4 5 যেটা আছে সেটাই, মানে ওই দুইটা কথা আমি এটার সাথে একটু অ্যাড করছি আর কি। আচ্ছা রাবু ভাই, জি ভাই। লেভেল 1 এ যেটা বললাম যে সে ওয়াক এন্ড রানস, আর একটা বললাম হচ্ছে সে সিঁড়িতে ওঠার সময়ও তার লিমিটেশন থাকবে না, তাহলে তার আসলে প্রবলেম কি, তাকে আমরা লেভেল 1 এ কেন বললাম? জি, আচ্ছা, সিপির মধ্যে এটা পড়ে হলো না? দুই ধরনের, ওয়াকিংটা দুই ধরনের সারফেসের হতে হবে। একটা হচ্ছে প্লেন সারফেসে হাঁটা, আর একটা হচ্ছে আনইভেন সারফেস। আনইভেন সারফেস বলতে আমাদের হচ্ছে স্টেয়ার্সটাকেই ধরা হয়। তো এখন লেভেল 1 এর ক্ষেত্রে দেখা গেছে যে দুই সারফেসে সে হাঁটতে পারবে, দৌড়াতে পারবে, সবই করতে পারবে, মানে নর্মাল স্বাভাবিক হুম। বাচ্চার মতো। আমার লেভেল 2 তে সে দেখা গেছে যে ফ্ল্যাট সারফেসে, প্লেন সারফেসে হাঁটা চলা সবই করতে পারবে, কিন্তু সে যখন লিফটে সিঁড়ি দিয়ে উঠবে তখন হচ্ছে তার দেখা গেছে যে রেলিং ধরে ধরে উঠতে হবে। উঠতে হবে, মানে হ্যাঁ, আনইভেন সারফেসে তার লিমিটেশন দেখা যাবে। হ্যাঁ, আনইভেন সারফেসে লিমিটেশন থাকবে, কিন্তু ইভেন সারফেসে কোনো লিমিটেশন থাকবে না। তাই? তাইলে কি যেহেতু আপনি বলতেছেন জিএমএফসি 1 হচ্ছে নরমাল, তাইলে কি আমার জিএমএফসি স্কোর 1? নো নো নো, অবশ্যই এখানে তোমার জিপিএস স্কোর হচ্ছে 1, কিন্তু এটা হচ্ছে তোমার সিফি যদি অন্য কোনো ফিচার থাকে, যেমন তোমার তার মনোপ্লেজি একটু উইক আছে, আপার স্পিড, লিম্বে উইকনেস আছে। ব্যালেন্স এন্ড কোঅর্ডিনেশন, স্পিড ব্যালেন্স কোঅর্ডিনেশনে ইমপেয়ারমেন্ট থাকবে, কিন্তু তার ওয়াক এন্ড রানস এবং সব সার্ফেসে ঠিক মতো হাঁটতে পারবে, সিঁড়িতে উঠতে লিমিটেশন থাকবে না, ওই কিন্তু তার মুভমেন্ট এন্ড স্পিড পোস্টার, ব্যালেন্স মুভমেন্ট পোস্টার। কোঅর্ডিনেশন, এই হুম, প্রবলেম হুম, গুলো থাকতে হবে। হুম, হুম। আচ্ছা, এরপরে আমি আবারও অ্যাপ্লিতে আসি। অ্যাপ্লিতে এরপরে বলছে ডায়াগনোসিস বিফোর বিফোর ওয়াকিং এজ, আর একটা হচ্ছে লেটার চাইল্ডহুড। তো ওয়াকিং এজ এরটা একটু বলে ফেলি, এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে দেখেন। যে সাধারণত আমরা যে যখন বাচ্চা হয় আর কি, তখন সেই রিফ্লেক্স গুলো কি রিফ্লেক্স থাকে, প্রিমিটিভ রিফ্লেক্স।
প্রিমিটিভ রিফ্লেক্স দিয়েই আমার এখানে কন্ট্রোল হয়। তো এখানে 5টা প্রিমিটিভ রিফ্লেক্সের কথা বলছে, যে ব্লেকস দেখেন লেখা আছে পরের লাইনে, ব্লেক সাজেস্টেড উই লুক ফর ফাইভ প্রিমিটিভ রিফ্লেক্স। 5 রিফ্লেক্সের মধ্যে 1 নম্বর বলছে দেখেন যে প্রিমিটিভ, যে নেক রাইটিং রিফ্লেক্স, নেক রাইটিং রিফ্লেক্স একটা। 2 নম্বর হচ্ছে সিমেট্রিক্যাল বা অ্যাসিমেট্রিক্যাল নেকেড টনিক রিফ্লেক্স একটা। আর এটা হচ্ছে আপনার মোরো রিফ্লেক্স। লাস্টের হচ্ছে এক্সটেন্সর থার্ড রেসপন্স। এই 5টা, এই 5টার মধ্যে যদি 2টা 12 মাসের পরেও থেকে যায়, তাহলে আমার এখানে সাসপিশন থাকবে যে সিপি হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখানে কি এগুলো ডিটেলস বলবো, যে নেক রাইটিং রিফ্লেক্স কি, সিমেট্রিক টনিক রিফ্লেক্স, এগুলো কি ডিটেলস না বলবো? না, এটা পরে দেখে নেবে, এগুলো হবে না। এত বললে আসলে জিমে যাবে জিনিসটা, এমনিতে সিপি জিমানো জিনিস। আচ্ছা, আর তার সাথে এই যে রিপ্লেস গুলো যদি বললাম 12 মাসের পরে থেকে যায়, তাহলে সাসপিশন হবে, এবং তার কিছু কিছু ক্লিনিক্যাল ফিচার থাকবে বাচ্চার, যেমন তার সাকিং এবং সোয়ালোইং সাকিং এবং সোয়ালিং যে রিপ্লেস গুলো আছে সেখানে ডিফিকাল্টি হবে, বা হচ্ছে আপনার আহ, লালা পড়বে বেশি, এক্সেসিভ ড্রুলিং হবে। এগুলো থাকলে আমরা বুঝতে পারি যে এটা সিপির বাচ্চা হইতে পারে, আমরা ওই দিকে তখন তার ডায়াগনোসিস দিকে যাব। আচ্ছা, এরপরে পরে যদি আমরা বলি তাহলে চলে যাই হচ্ছে ডায়াগনোসিস ইন ল্যাটার চাইল্ডহুড। চাইল্ডহুডের এখানে তেমন কোনো কথা বলা নাই। আমরা যেই ফিচার গুলো প্রথমের দিকে বলে আসলাম, তার কি কি টোনে কি হবে, স্পাসিটি কি হবে, রিজিডিটি কি হবে, পোস্টার কি হবে, এগুলোর উপরে ডিপেন্ড করে আসলে আমার ডায়াগনোসিসের দিকে যাবে। সবকিছু মিলিয়ে এখানে আলাদাভাবে ওভাবে করে যে জিনিসগুলো বলা আছে, তার মধ্যে আমি 2টা জায়গায় খালি একটু আপনাদেরকে বলি। এটা হচ্ছে সিটিং পোস্টার এবং স্ট্যান্ডিং পোস্টার বলা আছে, দেখেন অপোজিট পেজে। সিটিং এবং স্ট্যান্ডিং পোস্টারটা কেমন হয়? যে সিটিং পোস্টার, আমার যদি টোটাল বডি ইনভলভমেন্ট থাকে, বা আমার যদি ভাই কোন নেক, বই, কোন বইয়ে ভাই হারাই গেছি? অ্যাপলি পেজ নাম্বার কত 242, ভাই? 242 ভাই। আমি অ্যাপলি থেকেই বলছি, যদি মাহমুদ থেকে কোনো কিছু বলি আমি আমি বলে দিব, হ্যাঁ? ওকে। আচ্ছা, পরের পেজে যে সিটিং পোস্টার এবং স্ট্যান্ডিং পোস্টার, 2টা কথা বলা আছে। দেখো, সিটিং পোস্টারে বলছে যে বাচ্চার যদি আমার হেড বা ট্রাঙ্ক বা নেক কন্ট্রোল না থাকে, তাহলে সেক্ষেত্রে আমার পেশেন্টকে আমরা ইম্পসিবল, তাকে আমরা বসায় রাখতে পারবো না, এবং বসায় রাখলে সে কাইফোটিক সামনের দিকে এভাবে করে ঝুঁকে পাবে। এই জিনিসটাই বলছে সিটিং পোস্টারে, এই কথাটাই বলতেছে যে আমরা ডায়াগনোসিসের ক্ষেত্রে এটা একটা টুলস হিসাবে দেখতে পারি, যে ইট ইজ ইম্পসিবল অর ডিফিকাল্ট টু সিট আনসাপোর্টেড। তাকে আমরা বসে রাখতে পারবো না, তাকে কাইফোটিক পোস্টার ডেভেলপ করবে। আর যদি আমার ওয়াকিং হয়, দাঁড়াইতে পারি, এই বয়সে যায়, তাহলে সেক্ষেত্রে বলছে যে কয়েকটা কথা বলা আছে, যে ডায়াপ্লেজিয়ার ক্ষেত্রে কি কি তার ফিচার পাওয়া যাবে, কিভাবে দাঁড়াবে। আর আমরা হেমিপ্লেজিয়ার ক্ষেত্রে আমরা জানি যে হেমিপ্লেজিয়াটা আমরা এখানে অ্যাড করে দিব। তো ডায়াপ্লেজিয়াতে কি বলছে, এই ডায়াপ্লেজিয়া কি জিনিস শাইক? আসো? ডাইপ্লেজিয়া হচ্ছে আমার 4 হাত পা ইনভলভ করবে, কিন্তু আমাদের পাটা একটু বেশি ইনভলভ করবে। বেশি ইনভলভ করবে। তো সেক্ষেত্রে এই জন্য এখানে ডায়াপ্লেজিয়ার বাচ্চার যে দাঁড়ানো মানে স্ট্যান্ডিং পোস্চারে পায়ের যে পজিশন আসবে, সেই জিনিসটাই লোয়ার লিম্বের যে পোস্চারটা থাকবে, সেটাই এখানে বলা আছে। দেখো যে হিপ তার থাকবে হচ্ছে ফ্লেক্স, হিপ ফ্লেক্স থাকবে, অ্যাডাক্টেড থাকবে, ইন্টারনালি রোটেটেড থাকবে। হিপটা থাকবে ফ্লেক্স, অ্যাডাক্টেড, ইন্টারনালি রোটেটেড। তার সাথে নি থাকবে ফ্লেক্স, এবং অ্যাঙ্কেল থাকবে ইকুইনাস। তাহলে হিপের 3টা, ফ্লেক্স, অ্যাডাক্টেড, ইন্টারনালি রোটেটেড। নিচে থাকবে হচ্ছে ফ্লেক্স এবং অ্যাঙ্কেল বা ফিট যদি আমরা বলি, তাহলে সেখানে থাকবে হচ্ছে ইকুইনাস। এটা হচ্ছে যে যখন দাঁড়াবে তখন এইভাবে দাঁড়াবে। আর একই জিনিস আমরা যদি বলি যে আমার হেমিপ্লেজিয়াতে সাধারণত আপার লিম্ব লোয়ার লিম্ব দুটাই যেহেতু থাকে, সেক্ষেত্রে আপার লিম্বের অ্যাটিটিউড কি, লোয়ার লিম্বের অ্যাটিটিউড কি, সেই 2টা জিনিসই আমাদের এখানে জানতে হবে। হুম। যেমন আপার লিম্বটা হেমিতে কেমন থাকে, ভাই, হেমিতে হচ্ছে আমার হাতের ইনভলভমেন্ট বেশি থাকে। হাতের ইনভলভমেন্ট বেশি থাকে, এই জন্য আমি হাতের হিপে কম। পোস্টারটা হ্যাঁ। জানতে হবে যে কিভাবে হুম। থাকে। হাতের পোস্টারে আমরা সাধারণত দেখি বাচ্চা এমনি করে হাঁটতেছে, এভাবে করে ধরে হাঁটতেছে। তাহলে এলবো থাকে ফ্লেক্স, ফোরাম থাকে প্রোনেটেড, রিস্ট থাকে ফ্লেক্স, রিস্ট গুলা ক্লেন্সড অবস্থায় থাকে,
এবং এই যে আঙ্গুলটা থাম্ব ইন হ্যান্ড বলা হয় সাধারণত, থাম্বটা অ্যাডাক্টেড থাকবে এভাবে করে ভেতরের দিকে, এটার সাথে লেগে থাকবে। এই হচ্ছে সিপির বাচ্চার পোস্টার হাতের হেমিপ্লেজিক সিপিতে। তাহলে দুইটা ক্ষেত্রেই আমার পায়ে ইনভলভমেন্ট থাকে, কিন্তু ডাইপ্লেজিয়া যেহেতু পায়ে বেশি ইনভলভমেন্ট সেজন্য পায়ের পোস্টারটা আমাদেরকে আসলে জানা লাগবে মেনলি। আর হেমিপ্লেজিয়াতে পায়ে ডাইপ্লেজিয়ার পজিশনই থাকে, কিন্তু হচ্ছে আরেকটা পজিশন হতে পারে, ওটা আমি ওই সময় আলাদাভাবে বলবো। আর হাতের পোস্টারটা আমার জানা লাগবে হেমিপ্লেজিয়াতে। আচ্ছা, এরপরে 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 চলে যাই হচ্ছে গেট সম্বন্ধে। এখানে বলছে গেট সম্বন্ধে, এখানে অনেক কিছু বলছে, এখান থেকে আমি ছোট ছোট যে অংশটুকু সেটা বলি। যে গেট আমরা ডেফিনেশন পড়ছি, গেটের আমরা পেজ জানি, কি কি পেজ আছে, স্ট্যান্স পেজ এবং সুইং পেজ। স্ট্যান্স পেজ কে আমরা ভাগ করি হচ্ছে প্রথমে হিল স্ট্রাইক, মিড স্ট্যান্স, হিল অফ, টো অফ এভাবে। আর হচ্ছে সুইং পেজে হচ্ছে অ্যাক্সেলারেশন, মিড সুইং এবং ডিসেলারেশন। এইভাবে আমরা গেটের ক্লাসিফিকেশন করি, গেটের পেজটা ভাগ করি। আর এইখানে যেটা বলছে এভাবে যে গেটেড অ্যানালাইসিস করার জন্য তিন ভাবে অ্যানালাইসিস করা যায়। একটা হচ্ছে অবজারভেশনাল, আমি দেখবো তাকে সামনে তার সব অ্যাক্সিসে দেখবো তাকে, স্যাজিটাল, করোনাল, ট্রান্সভার্স, চারিদিকে আমরা যে দেখবো, যে তার অবজারভেশনাল করবো যে তার গেটটা কেমন। দ্বিতীয় বলছে যে আমরা ভিডিও করব, ভিডিওগ্রাফিক, চারিদিকে ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফিক করতে পারি। আর থার্ড বলছে 3D অ্যানালাইসিস করতে পারি। তিন ভাবে গেটের অ্যানালাইসিস করা যায়। তো এইখানে গেটের যেহেতু এখানে আছে, গেটের ক্ষেত্রে আমি কয়েকটা কথা একটু অ্যাড করি। এটা হচ্ছে স্যারের ওই লেকচারে আছে যে হেমিপ্লেজিক গেট এবং ডাইপ্লেজিক গেট সম্বন্ধে একটু বলা আছে আর কি। যে হেমিপ্লেজিক গেট এবং ডাইপ্লেজিক গেট, হেমিপ্লেজিক গেট বলছে 4 ধরনের হেমিপ্লেজিক গেট হতে পারে। হেমিপ্লেজিয়া হলে হেমিপ্লেজিক গেটটাই 4 ধরনের হতে পারে। একটা হচ্ছে ফার্স্ট অফ হচ্ছে ড্রপ ফুট টাইপ, সেকেন্ডটা হচ্ছে ট্রু ইকুইনাস, থার্ড হচ্ছে নিটাকে স্টিফ, তার স্টিফ নি গেট, এবং 4 নম্বর আমি যে পজিশনটা বললাম হেমিপ্লেজিয়ার, ডাইপ্লেজিয়া বা হেমিপ্লেজিয়া ক্ষেত্রে পায়ের যে পজিশন, যেমন হিপ ফ্লেক্সড, অ্যাডাক্টেড, ইন্টারনালি রোটেটেড, নি ফ্লেক্সড এবং অ্যাঙ্কেল ইকুইনাস, এইভাবে করে সে হাঁটবে। এটা হচ্ছে হেমিপ্লেজিয়া। আমরা সাধারণত হেমিপ্লেজিক গেটে 4 নম্বর গেটটাই আমরা দেখি বা 4 নম্বর গেটটা সম্বন্ধে জানি, কিন্তু এটা হচ্ছে হেমিপ্লেজিক গেট 4 ধরনের হতে পারে। একটা হচ্ছে ড্রপ ফুট টাইপ, একটা হচ্ছে ট্রু ইকুইনাস টাইপ, একটা হচ্ছে স্টিফ নি টাইপ, আর একটা হচ্ছে এই যে লাস্টে যে পোস্টারটা বললাম এই পোস্টার অনুযায়ী। আবার ঠিক ডাইপ্লেজিয়াতেও বলছে 4 ধরনের ডাইপ্লেজিক গেট হয়। ডাইপ্লেজিয়া 4 ধরনের হয়। এই ক্ষেত্রে আমরা সাধারণত যে ডাইপ্লেজিয়া বা আজকে আমি যে প্রেজেন্ট করছিলাম প্যারাপ্লেজিয়া, রাব্বু মনে হয় প্যারাপ্লেজিয়া প্রেজেন্ট করছিল। তো এইখানে হচ্ছে 4 ধরনের গেটের মধ্যে প্রথমেরটা হচ্ছে ট্রু ইকুইনাস, সে শুধু অ্যাঙ্কেল ইকুইনাস করবে, নি এক্সটেন্ড করে হাঁটবে, ট্রু ইকুইনাস গেট। সেকেন্ডটা হচ্ছে জাম্পিং গেট, তার বাইলেটারাল ইনভলভমেন্ট থাকলে দেখা যাচ্ছে যে সে এরকম লাফায় লাফায় হাঁটে আর কি, জাম্পিং গেট। আর এটা হচ্ছে অ্যাপারেন্ট ইকুইনাস, লাস্টেরটা হচ্ছে ক্রাউচ গেট, পা ছেঁচড়ায় ছেঁচড়ায় হাঁটবে, ক্রাউচ গেট। 4টা ভাগ, ট্রু ইকুইনাস, জাম্পিং গেট, অ্যাপারেন্ট ইকুইনাস আর ক্রাউচ গেট। গেটের মধ্যে হেমিপ্লেজিয়া এবং ডাইপ্লেজিয়া গেট 4 ধরনের হয়ে থাকতে পারে। আচ্ছা, এরপরে এবার আসলে ক্লিসিপির যে ইয়াগুলা সেগুলো বলা মোটামুটি শেষ। এখানে আরো কিছু স্কোরিং আছে, এগুলো আমি পরে বলি, না তো আর ভালো লাগবে না। এবার নিউরোমাস্কুলার এক্সামিনেশন, ক্লিনিক্যাল এক্সামিনেশনের দিকে যায়। এবার শর্ট কেস, সবাই শর্ট কেস পরীক্ষা দিচ্ছে ভাই, সবাই সিপির খুব ভালো ভালো ইয়া করছে। নাদিম তো, নাদিম একটু বল। হ্যালো, বলো। এই আমি শুনতেছি, আমি নোট করতেছি তোমার কথাগুলো, বলে যাও। টিভি পড়িনি আচ্ছা, বন্ধু ভালো করে। আমরা নাদিম এখানে ভাই কত পড়ালেখা করছে। নিউরোমাস্কুলার, এখানে আমরা এটা সব যে দেখা আছে বইতে আছে 244 নিউরোমাস্কুলার এক্সামিনেশন। তো এইখানে প্রথমে 3 লাইন পরে একটা দুইটা ভালো কথা বলা আছে যে মোস্ট কমনলি দ্য লিম্বস উইল শো দ্য টিপিক্যাল ফিচার্স অফ আপার মোটর নিউরন সিনড্রোম, যেটা আমরা প্রথমে আপার মোটর নিউরন সম্বন্ধে বলছি। তো আপার মোটর নিউরন সিনড্রোম দেখা গেলে আমরা কি কি পাই? টোন বেড়ে যায়, পেশেন্টের রিফ্লেক্সটা এক্সাজারেটেড হয়, ব্যাবিনিস্কি সাইন পাওয়া যায় এবং ক্লোনাস পাওয়া যায়। আর এইখানে কিছু ইম্পর্টেন্ট নেগেটিভ সাইন্স এর কথা বলছে। দেখেন যে এখানে উইকনেস, পোর কোঅর্ডিনেশন এবং পোর মাসল কন্ট্রোল, এই জিনিসগুলো আমরা সাধারণত নিউরোমাস্কুলার এক্সামিনেশন যখন করব এই জিনিসগুলোই আমরা পাবো এক্সামিনেশনের সময়।
আমরা তো মেনলি ওই যে প্রথমে আপার মোটর নিউরন লেশনের এই এক্সামিনেশন গুলাই করে থাকি। আর বাকি যে উইকনেস এটা পাই, কোঅর্ডিনেশন বা মাসল কন্ট্রোল যেগুলো, সেগুলো যখন তো আমরা হিস্ট্রি বা ওই টোন টোন দেখার সময়ই বুঝতে পারি। তো এটা প্রথমে শর্ট কেস হিসাবে যদি আমরা বলতে চাই, এটা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমি বলতেছি। প্রথমে পেশেন্টকে আমরা তার কিছু হিস্ট্রি জানতে হবে। হিস্ট্রি জানতে হবে কি সমস্যা, কতদিন ধরে সমস্যা, মানে যে যে প্রবলেম গুলা কতদিন ধরে হচ্ছে। সাধারণত সিপির বাচ্চাদের ক্ষেত্রে আমার ওই মায়ের কিছু হিস্ট্রি নিতে হয়, বাচ্চা পেটে থাকা সমস্যা অবস্থায় কোনো প্রবলেম হয়েছিল কিনা, বা যেমন খিঁচুনি বা জ্বর এগুলো হয়েছিল কিনা, বাচ্চা নর্মালি হয়েছে না সিজারে হয়েছে, তারপরে হচ্ছে তার মাথায় কান্না, জন্মের পরে কান্না করছিল কিনা, ডেভেলপমেন্টাল মাইলস্টোন, এই প্রশ্নগুলা, বিভিন্ন ধরনের প্রশ্ন শর্ট কেসের বই আছে, এটা একটু দেখে নিয়েন, সব আমি বলতেছি না। এই প্রশ্নগুলা করতে হবে। করার পরে আমরা তার এক্সপোজার করে প্রথমে হচ্ছে তার লুক দেখবো, পেশেন্টের দেখবো। দেখবো কি দেখবো? তার অ্যাটিটিউড অফ দ্য লিম্বের অ্যাটিটিউডটা কেমন আছে। এটা এক একটা ক্ষেত্রে এক এক রকম হতে পারে। যেমন আমার পেশেন্টের কি ছিল, তার কোনো প্রবলেমই ছিল না, তার শুধু ইকুইনাস ছিল। তার হিপ নিতে কোনো ধরনের কোনো প্রবলেম ছিল না। তো আমার ওই জন্য পেশেন্টের অ্যাটিটিউড ছিল যে অ্যাঙ্কেলটা ইকুইনাস। কিন্তু এই ক্ষেত্রে আমার যদি তার ডায়াপ্লেজিক সিপি হয়, বা তার যদি আমি যে অ্যাটিটিউড গুলো বললাম যে হিপ ফ্লেক্স, অ্যাডাক্টেড ইন্টারনাল রোটেটেড হয়ে আছে, নিটা ফ্লেক্স হয়ে আছে, তাহলে জাস্ট যার পজিশন যেমন, অ্যাটিটিউডটা যেমন, সেটা আমরা দেখে নিলাম। দেখার পরে তার মাসল ওয়াস্টিং আছে কিনা দেখলাম, দেখে পেশেন্টকে বললাম যে তুমি হাঁটো। তা হাঁটলে তার গেট সম্বন্ধে একটু আগে আমরা বললাম যে গেট, হেমিপ্লেজিক গেট কি, বা হচ্ছে ডাইপ্লেজিক গেট কি কি জিনিস হতে পারে সেগুলো দেখলাম। সাধারণত হেমিপ্লেজিক গেটটা পাওয়া যায়। আর হচ্ছে আমার পেশেন্টের যেটা ছিল জাম্পিং গেট, আর একটা হচ্ছে ক্রাউচ গেট, এই গেট গুলোই সাধারণত পাওয়া যায়। আর আমার পেশেন্টের আরেকটা ছিল জাম্পিং গেটের, যেহেতু বাইলেটারাল ইনভলভমেন্ট ছিল, আর প্রথমের দিকে তো মানে ওই পায়ে ডরসিফ্লেকশন নিয়ার নর্মালের কাছাকাছি, এই জন্য এটাকে প্রথমে ট্রু ইকুইনাস মনে হচ্ছিল। তো যাই হোক, পরবর্তীতে ওটা দেখে দেখলাম যে না, ওই পায়েও আছে, ওই জন্যই সে লাফাচ্ছে আর কি। তো তাহলে এখানে গেটটা আমার ছিল জাম্পিং। আর এরপরে বাচ্চাকে বসাবো, বসে স্কোয়াটিং দেখে ফেললাম, লুক শেষ। এবার হচ্ছে ফিল এর ওই যে গার্ড, গ্রিপ, গ্যালিয়ার জি, যেহেতু এটা পায়ে যদি হয় তাহলে গ্রিপ দেখার দরকার নাই, হাতে হলে আমরা গ্রিপ দেখবো। এরপরে আমরা তার মাসল টোন দেখলাম। এই রাব্বু একটু আগে বললো টোন দেখার তিনটা পর্যায়ে আছে। একটা আমরা এভাবে রোল করে দেখতে পারি, একটা হচ্ছে এমনি করে ধরে পায়ের উপরে ছেড়ে, পাটা হাতের উপরে ছেড়ে দিয়ে দেখতে পারি, আর একটা হচ্ছে জয়েন্টের মুভমেন্ট করে টোন দেখতে পারি। এরপরে আমরা জার্ক দেখি, অ্যাঙ্কেল বা নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক দেখবেন, ক্লোনাস দেখবেন। দেখে টেকে তারপরে এবার স্পেশাল টেস্টে যাবেন। স্পেশাল টেস্ট এখানে কিছু বলা আছে, সেটা হচ্ছে স্পেসিফিক মাসলের জন্য বা স্পেসিফিক গ্রুপ অফ মাসলের জন্য স্পেসিফিক টেস্ট, এর জন্য এটা স্পেশাল টেস্ট আর কি। যেমন আমরা থমাস টেস্ট করি, থমাস টেস্ট দেখি হচ্ছে ফিক্স পেস্টন ডিফর্মিটি আছে কিনা এটার জন্য। এখন ফিক্স পেস্টন ডিফর্মিটি কেন হয়? এটা যদি আমার আইলোপসোয়াস কন্ট্রাকচার থাকে, তাহলে ফিক্স পেস্টন ডিফর্মিটি হতে পারে। তো থমাস টেস্ট আপনারা সবাই জানেন, ডিটেলস কিভাবে করে এটা আমি বললাম না। এরপরে দেখি হচ্ছে আমরা তার পপ্লিটিয়াল অ্যাঙ্গেল। পপ্লিটিয়াল অ্যাঙ্গেলটা কিভাবে দেখে? যেহেতু এটা সিপির মধ্যেই আছে, এই জন্য আমি একটু বলি। পপ্লিটিয়াল অ্যাঙ্গেলটা পেশেন্ট সুপাইন পজিশনে থাকবে, তার হচ্ছে হিপটা থাকবে হচ্ছে 90 ডিগ্রি ফ্লেক্স থাকার পরে এই তার পাটা ধরে উপরে উঠাবো। এখন উপরে উঠানোর পরে যেইটুকু অংশ আমার এই স্ট্রেট লাইন থেকে যতটুকু অংশ বাকি থাকে, সেটাই আমার এখানে পপ্লিটিয়াল অ্যাঙ্গেল হিসেবে আমরা বলতে পারি। তো পপ্লিটিয়াল অ্যাঙ্গেল, রাবু ভাই, পপ্লিটিয়াল অ্যাঙ্গেলে R1 R2 আছে, R1 R2 কি জিনিস? ঠিক রাবু ভাই, আপনি তাড়াতাড়ি একটু বিছনায় শুয়ে আমাদের পপ্লিটিয়াল অ্যাঙ্গেলটা বুঝাই দেন। পপ্লিটিয়াল অ্যাঙ্গেল বুঝাই দিব না? ভাই তো এমনি লুঙ্গি পরে থাকে, পপ্লিটিয়াল অ্যাঙ্গেল বুঝাতে গিয়ে আরো কি করে অ্যাঙ্গেল বেড়ে যায়, আর ঠিক নাই। পপ্লিটিয়াল অ্যাঙ্গেল হচ্ছে R1 বলতে সফট টিস্যু রেজিস্ট্যান্স বোঝায়, হ্যাঁ। আর R2 বলতে বনি রেজিস্ট্যান্স বোঝায়। আচ্ছা, এখানে আমি একটু যে আমরা প্রথমে যে পাটা তুললাম, প্রথমে একবার তুললাম, তারপরে আবার আরেকটু তুললাম। প্রথমে যেটা তুললাম সেটা তো হচ্ছে R1, পরে যেটুকু উঠাইলাম এটা হচ্ছে R2, তাই তো? এখন প্রথমে যখন আমরা উঠাবো, এটাকে আমরা আস্তে আস্তে উঠাবো নাকি জোরে উঠাবো? তো পপ্লিটিয়াল অ্যাঙ্গেল দেখার সময় আমরা যখন হিপটাকে তার প্লেস করলাম 90 ডিগ্রি, দিয়ে তার নিতে একটা হাত দিলাম বা সাপোর্ট দিলাম, দিয়ে আর এক পা হাত দিয়ে আমি লেগটাকে উঠাবো। লেগটাকে যখন R1 দেখবো, তখন আমি তাকে দ্রুত উঠাবো।
দ্রুত উঠাবো এখন। আর তারপরে R2 যেটা দেখবো সেটা হচ্ছে স্লোলি, অ্যাজ স্লো অ্যাজ পসিবল। এইভাবে আমরা R2 দেখবো। এই R2 দেখে যতটুকু বাকি থাকলো, যদি আমার এখানে গ্যাপ থাকে তাহলে সেটা আমাকে এখানে কারেকশন করতে হবে, কারণ এখানে আমার তার মানে হ্যামস্ট্রিং টাইটনেস আছে। হ্যাঁ, এখানে হচ্ছে সুপাইন পজিশনে রেখে হিপটা ফ্লেকশন করার পরে হুম। নিটাকে আস্তে স্ট্রেট করব, মানে আমরা স্ট্রেট লেগ রাইজিং যেভাবে করি ওভাবে আস্তে আস্তে করতে থাকবো, এটা কি এভাবে পপলিটের না, অ্যাঙ্গেল? আস্তে আস্তে করবো না, প্রথমেরটা আমাকে নিজে প্যাসিভ করতে হবে। প্রথমে আমি দ্রুত উঠাবো, বলছে আচ্ছা, বলছে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। প্রথমেরটা দ্রুত করব, দিয়ে এক জায়গায় আটকাবে, ক্যাচ করবে, এটা হচ্ছে R1 শেষ। এরপরে ধরেন যে এটা অংশটুকু, 60 ডিগ্রিতে আটকাইলো। হ্যাঁ, তারপরে আমরা অ্যাজ স্লো অ্যাজ পসিবল, এটা হচ্ছে R2। দেখা যাচ্ছে আমার আর 30 ডিগ্রি বাকি আছে, বাদ বাকি সম্পূর্ণটাই উঠছে। তাহলে আমার যেটুকু বাকি আছে আমাকে তার মানে এখানে হ্যামস্ট্রিং টাইটনেস আছে, এটা কারেকশন করতে হবে। আর যদি আমার ফুল হয়ে যায় তাহলে হ্যামস্ট্রিং টাইটনেসটা আমার রিলিজ করার দরকার নাই, বা হ্যামস্ট্রিং টাইটনেস নাই। ভাই নরমাল রেঞ্জ কত? পুরো স্ট্রেট আর R1? পপলিটেল, এখানে তোমার পপলিটেল অ্যাঙ্গেলে আমি তোমার এখানে বলি, দাঁড়াও, এখানে সুন্দরভাবে একটা বলা আছে। এটা তো প্যাসিভলি করব তাই না, অ্যাক্টিভলি না তো? এই যে প্যাসিভ, তুমি এটা মাহমুদ খোলা থাকলে 323 নম্বর পেজ দেখো। প্যাসিভ, অ্যাক্টিভলি না, প্যাসিভ। 323 নম্বর পেজে এখানে দেয়া আছে, দেখো পপলিটেল অ্যাঙ্গেল, হ্যাঁ, টেস্ট ফর হ্যামস্ট্রিং। এখানে নর্মাল রেঞ্জ দেখা আছে, দেখো 6 বছরের নিচে 7 থেকে 12 বছর এবং 13 থেকে 18 বছর। নর্মাল রেঞ্জ কত? 0 to 30, 15 to 40 এবং 20 to 50 ডিগ্রি। 300 কত পেজ ভাই? 313, 23, 323। তাই তো কই, আপনি ওলট পালট বলতেছেন কেন? দেখি তো, এই যে তো এখানে আরেকটা জিনিস যদি জানতে জানতে হলে বলি, যে ওই ভেলোসিটি যদি, এই যে দুই ধরনের স্প্যাম বললাম, একটা প্রথমে জোরে তারপরে আস্তে। এখানে দুটা কথা বলা আছে, যে প্রথমে জোরে যেটা আমরা একটা, যদি নিটা, সরি, হিপটা প্লেস করার পরে নিটা যদি ধরলাম, ধরে একটু উঠায় আমি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে তাহলে গ্র্যাভিটিতে যে অনুযায়ী পড়তেছে, যে ফোর্সে, সেই ফোর্সে আমি উঠাইতে পারি, অথবা আমার যতটুকু প্রয়োজন আমি যত জোরে পারি সে জোরে অনুযায়ী উঠাচ্ছি। এই এটাকে বলা হয় অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। ঠিক আছে, এই দুইটাই ভাগ করা আছে আর কি। এটা পরে একটা স্কেল দেখবেন, স্যারের লেকচারে একটা স্কেল দেয়া আছে, টার্ডিউ স্কেল। ওইটা একটু পরে গ্রুপে দেখে নিন, তাহলে এই কথাগুলো বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা, এরপরে R1 আমরা হচ্ছে সফট সফট পপলিটিয়াল অ্যাঙ্গেল না সফট টিস্যু পপলিটিয়াল অ্যাঙ্গেল, পপলিটিয়াল অ্যাঙ্গেল, হ্যাঁ। আর R2 হচ্ছে হার্ড টিস্যু, বনি টিস্যু, না বোন পপলিটিয়াল অ্যাঙ্গেল। কোনে যেরকম ইয়া করে সেটা হচ্ছে, আর দুটাই তো ভাই পপলিটিয়াল অ্যাঙ্গেল তাই না? দুটাই পপলিটিয়াল অ্যাঙ্গেল, তাই। আচ্ছা, এখানে যেটা লিখছে ভাই নর্মাল রেঞ্জ 0 to 30, কারণ আমার আপনার ক্ষেত্রে কত 20 থেকে 50, তার মানে এখানে ওই সফট টিস্যু কত আর বনি কত? এইটা তো ভাই জানি না, এটা আমার ও, জানা নাই। কত আমারটা এটা কত হয় ও, ওই আমার তো দেখা যায় কি, এই আমার তো কত হচ্ছে, আমার তো 60 ডিগ্রির মতো হয়েছে আর কি, 50 ডিগ্রির মতো। তুমি লাথি মারা প্র্যাকটিস করবা প্রতিদিন, স্ট্রেট লাথি, তাহলে বেড়ে যাবে। ওকে আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে যাই, এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে তাহলে আমরা হিপ দেখলাম, নি দেখলাম, হ্যামস্ট্রিং দেখলাম, এরপর আমার গ্যাস্ট্রোসোলিয়াস দেখতে হবে, মানে হচ্ছে সিলভার স্কিউল টেস্ট। এটা বানানটা একটু দেখে নিন সবাই, এখানে একটা এফ আছে, এই এফটা মিস যায়। সিলভার স্কিউলড, সিলভার স্কিউল টেস্ট। এক্ষেত্রে আমার কি করতে হবে, গ্যাস্ট্রো এবং সোলিয়াস টাইটনেসটা আমরা দেখি। প্রথমে আমরা যদি নিটার এক্সটেন্ড অবস্থায় অ্যাঙ্কেলকে ডরসিফ্লেকশন করি, যদি সেটা ডরসিফ্লেকশনটা রেস্ট্রিক্টেড হয় তাহলে আমার বুঝতে হবে হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস টাইটনেস। আর যদি আমরা নিটাকে তারপর আমরা হিপ আর নি ফ্লেক্স করলাম, ফ্লিক্স করার পরে আমরা ডরসিফ্লেকশন যদি রেস্ট্রিক্টেড হয়, তাহলে বুঝতে হবে এখানে সোলিয়াল কম্পোনেন্ট ইনভলভড আছে। ঠিক আছে। তো এই জায়গাতে শর্ট কেসের একটা বই দেখছিলাম, যে আমাকে একটা বই বলতে গোল্ডেন আওয়ারে লেখা আছে, যখন আমরা ডরসিফ্লেকশন করব সেই অবস্থায় অবশ্যই পাটাকে আমরা কি করে নিব, সুপাইনেটেড করে নিব। সুপাইনেটেড না করলে ওই যে মিড টার্সাল এই জয়েন্টটা, এইটা দেখা যাচ্ছে আমার উপরের দিকে উঠছে, মানে ডরসিফ্লেকশন হচ্ছে মনে 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 হবে। এই কারণে ওইটা বলছে যে সুপাইনেট করে নিয়ে তারপরে আমার ডরসিফ্লেকশন করতে, তাহলে এটা এক্সচুয়াল বোঝা যাবে, এই কথাটা বলা আছে আর কি। তাহলে সিলভার স্কিউলড আমরা কি দেখি, গ্যাস্ট্রোসোলিয়াস দেখি। এরপরে হচ্ছে ডানকান এলি। ডানকান এলিটা কি? ডানকান এলিটা হচ্ছে আমরা
পেশেন্টকে প্রন পজিশনে নেই, প্রন পজিশনে নেওয়ার পরে তার কোমরে আমরা একটা হাত দিয়ে পাটাকে বাটকের সাথে লাগানোর চেষ্টা করি। যদি তার রেকটাস ফিমোরিস এই টাইটনেসটা থাকে তাহলে এইটা যখন আমরা তার বাটাকে লাগাবো তখন দেখবো যে তার ইয়াটা কি বলবো পেলভিস এটা বেড থেকে উপরের দিকে উঠে যাচ্ছে, মানে যে উপরের দিকে নিচেরটা উপরে উঠায় লাগাচ্ছে, উপরেরটা এসে লাগাতে পারছে না। এটা হচ্ছে ডানকানেলি রেকটাস ফিমোরিসের জন্য। আর একটা দেখি সেটা হচ্ছে অ্যাডাক্টর কন্ট্রাকচার আছে কিনা, ওই জন্য অ্যাবডাকশন করি আমরা। যদি অ্যাবডাকশন দুই ভাবে করে, একটা হচ্ছে পেশেন্টের কি বলে নি এবং হিপটাকে এক্সটেনশন রেখে, আর একটা হচ্ছে ফ্লেক্স করে, দুই ভাবে আমরা দেখে থাকি। তো অ্যাবডাকশন যখন আমরা ওই এটা 322 পেজে আছে মাহমুদে, দেখেন উপরে 322 পেজে উপরের ছকে বলা আছে হিপ অ্যাবডাকশন। হিপ আর নি যদি আমরা ফ্লেক্স অবস্থায় অ্যাবডাকশন করি কিন্তু অ্যাবডাকশন হচ্ছে না, তাহলে আমরা বুঝতে হবে এখানে অ্যাডাক্টর গুলা, অ্যাডাক্টর ম্যাগনাস বেবিস আর লঙ্গাস, লঙ্গাস বেবিস ম্যাগনাস এইগুলো টাইট আছে। আর যদি আমরা হিপটাকে এক্সটেন্ডেড অবস্থায় আমরা অ্যাবডাকশন করতে চাচ্ছি কিন্তু পারছি না, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে হচ্ছে তার গ্র্যাসিলিস টাইটনেস আছে। এটা কেন, আচ্ছা, এটা কেন মোটামুটি ব্যাখ্যা দেন। এইটা হচ্ছে জয়েন্ট পজিশন অনুযায়ী সম্ভবত যে আমার ওই মাসেল গুলা কন্ট্রাকচার হয়, এই কারণে আমার ডিটেলস ভাবে জানি না, আপনি একটু আমাকে জানাই দেন। মোবাইলে চার্জ শেষ হয়ে গেল রে ভাই। বলেন রাবু ভাই, আমার এটা জানা নাই। না, এটা আমি জানি না, সেজন্য কোশ্চেন করলাম। এটা আমার জানা নাই, এটা যদি কেউ জানেন তাহলে জানাই দিবেন গ্রুপে, যদি কেউ আছে এখন। একটু আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। এই যেগুলো তোরা জানিস না এগুলো স্যাররাও জানে না নে। আচ্ছা, এরপরে হচ্ছে এই তো শর্ট কেসের এক্সামিনেশন মোটামুটি এখানেই শেষ। এরপরে আমরা দেখি যে তার সেন্সরি পালস এবং লাস্টলি মুভমেন্টটা দেখি, তাহলে আমার এক্সামিনেশন শেষ। এক্সামিনেশন শেষ করে আমরা তার ডায়াগনোসিস বলবো। ডায়াগনোসিসে এখানে একটা প্রবলেম হয় একটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের বই খাতায় সব জায়গাতে শর্ট কেসের বইয়ে বা অনেক জায়গাতে লেখা আছে যে ধর আমার ইকুইনাস, যে আমার পেশেন্টটা ছিল ইকুইনাস, এখানে বলে কি যে পোস্ট সিপি ইকুইনাস ডিফর্মিটি। তো এই জায়গাতে যে ভুলটা সেটা হচ্ছে সিপি তো কখনো শেষ হয়ে যায় না, সিপি তো তার রানিং, যখনই ডায়াগনোসিস হোক তার ডায়াগনোসিস তো সিপি আছে। তাহলে পোস্ট সিপি বলে আসলে কোনো কথা না, এখানে ডায়াগনোসিসটা হবে এরকম যে ইকুইনাস ডিফর্মিটি অফ এই অ্যাঙ্কেল রাইট বা লেফট অথবা বোথ অ্যাঙ্কেল ডিউ টু সিপি। এখন সিপিটা কি ধরনের, মনোপ্লেজিক না ডায়াপ্লেজিক না হেমিপ্লেজিক স্পাস্টিক, এই সবগুলো কথা এইভাবে ডায়াগনোসিসটা হবে। যেমন ইকুইনাস ডিফর্মিটি অফ রাইট অ্যাঙ্গেল ডিউ টু স্পাস্টিক প্যারাপ্লেজিক অথবা মনোপ্লেজিক সিপি, এই হবে ডায়াগনোসিসটা। পোস্ট সিপি ইকুইনাস ডিফর্মিটি কথাটা আসলে ঠিক না। আচ্ছা, এই তো তাহলে এটার এক্সামিনেশন শেষ। এখন কোন পর্টটুকু বাকি থাকলো? আর বাকি থাকলো হচ্ছে আচ্ছা ইয়া ট্রিটমেন্ট অংশটুকু না। এইখানে আমার এই যে কিছু কিছু কথা বলা আছে ভাই, এই জিনিসগুলো আমাকে স্যার জিজ্ঞাসা করছিল কিন্তু আমি বলতে পারি নাই। এটা এখানেই বলা আছে যে অপারেটিভ ট্রিটমেন্টের ইন্টিগ্রেশন কি, তোমার এইম গোল কি, ট্রিটমেন্টের গোল কি, সবগুলো এখানেই আছে, কিন্তু এই জিনিসগুলো আসলে মাথায় আসে নাই আর কি। তো ম্যানেজমেন্টের মাঝে যদি আমরা যাই, ম্যানেজমেন্টের 246 পেজে দেখেন, 246 পেজে প্রথমে 2 নম্বর প্যারাতে লেখা আছে যে ফর অল পেশেন্ট, মানে এটা হচ্ছে গোল কি আমার একটা যে সিপি পেশেন্টে আমি কি সম্পূর্ণ ভালো তো করতে পারবো না, সিপি পেশেন্টে আমার তার ট্রিটমেন্ট করার গোল কি। এটা যদি সব পেশেন্টের ক্ষেত্রে আমার 3টা গোল রাখতে হবে। একটা হচ্ছে যেন সে কমিউনিকেট করতে পারে, অ্যান অ্যাবিলিটি টু কমিউনিকেট উইথ আদার্স। নাম্বার 2, অ্যাবিলিটি টু কোপ আপ উইথ দ্য অ্যাক্টিভিটিস, মানে ডেইলি লিভিং, তার ডেইলি লাইফে যে অ্যাক্টিভিটি গুলো আছে সেটার সাথে সে কোপ আপ করতে পারে। আর লাস্টে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মোবিলিটি। এই 3টা জিনিস আমার ওয়াকিং পেশেন্ট অথবা নন ওয়াকিং যেটাই হোক না কেন সবগুলোর ক্ষেত্রেই আমার এই 3টা গোল অবশ্যই তার মেনটেন করতে হবে। আর তার নিচের প্যারাতে বলা আছে যে নন ওয়াকিং পেশেন্টের ক্ষেত্রে এর সাথে আমরা কিছু কিছু জিনিস এক্সট্রা আমার এখানে প্রয়োজন। যেমন তার একটা স্ট্রেট স্পাইন লাগবে,
তার একটা লেভেল পেলভিস লাগবে যেন সে ঠিক মতো বসতে পারে। বসতে গেলে হিপটাকে প্লেস করতে হবে, নিকে প্লেস করতে হবে, দাঁড়াইতে গেলে নিটাকে এক্সটেন্ড করতে হবে, শুইতে হলে নিকে এক্সটেন্ড করতে হবে। মানে এই জিনিসগুলো আমাকে তার অ্যাচিভ করতে হবে, এটা হচ্ছে আমার গোল অফ ট্রিটমেন্ট। তাহলে এই গোল অফ ট্রিটমেন্ট সবার ক্ষেত্রে তিনটা মাস্ট, এবং ওয়াকিং নন ওয়াকিং যেগুলো আছে চাইল্ড তাদের ক্ষেত্রে কিছু এক্সট্রা জিনিস আমার, যেমন শোয়া বসার হেল্প করার জন্য কিছু এক্সট্রা জিনিস আমাকে গোল হিসাবে নিতে হবে আর কি। তো সেক্ষেত্রে বলা আছে যে আমার বাচ্চারা সাধারণত ডেভেলপমেন্টাল মাইলস্টোন আমার 18 মাসে তার হাঁটার কথা, কিন্তু দেখা যাচ্ছে সে 18 মাসে হাঁটতে পারে না, 2 বা 3 বছরে হাঁটছে। আবার অথবা তার যে কোনো ধরনের ডিলেড মাইলস্টোন আছে, তাহলে আমি তার ট্রিটমেন্ট কখন করব? এখন বলা হচ্ছে যে সিপি যখন ডায়াগনোসিস হবে, ট্রিটমেন্ট হবে, তখন থেকেই শুরু। কিন্তু হচ্ছে আমার সার্জারিতে আমি ডিলে করতে পারি, কারণ আমার যখন সিএনএস এবং যে ম্যাচিউর হবে, সিএনএস ম্যাচিউর হলে আমার প্রিমিটিভ রিফ্লেক্স গুলো চলে যাবে। তখন সেক্ষেত্রে আমরা এখানে একটা অ্যাক্টিভিটি বলা আছে 7 থেকে 8 বছর পরে সাধারণত আমরা অপারেশনটা অ্যাডভোকেট করি বা অ্যাডভাইস করি। এটা সার্জন টু সার্জন ভ্যারি করতে পারে, বইয়ে যেটা লেখা আছে আমি ওটা একটু বললাম আর কি। তো যেহেতু বললাম, তাহলে এই 7 থেকে 8 বছর পর্যন্ত সে কি করবে? 7 থেকে 8 বছর পর্যন্ত সে আসলে হচ্ছে তার যে এক্সারসাইজ গুলো বা স্ট্রেচিং এক্সারসাইজ, ম্যানিপুলেশন, তারপরে হচ্ছে ফিজিওথেরাপি, এই জিনিসগুলো নিবে, এই জিনিসগুলো করতে থাকবে। যদি সে এটার মাধ্যমে ফাংশনাল পজিশনে পৌঁছাইতে পারে বা নিয়ার ফাংশনাল পজিশনে পৌঁছাতে পারে, তাহলে আমার অপারেশন নাও লাগতে পারে। আর যদি আমার দেখা যাচ্ছে যে এটা তারপরেও কন্ট্রাকশন থেকে গেল, আরো বেঁকে গেল, তাহলে আমার সেক্ষেত্রে অপারেশন লাগবে আর কি। তো এখানে তারপরে বলা আছে যে মেডিকেল ট্রিটমেন্ট এখানে এগুলো একটু দেখে নিয়েন, আমি খালি মেন পয়েন্ট গুলা বলছি। যে এখানে অ্যান্টি কনভালসেন্ট বা হচ্ছে মাসল রিল্যাক্সেন্ট, বেক্লোফেন, এই জিনিসগুলো দেওয়া হয়, বোটুলিনাম টক্সিন দেওয়া যেতে পারে। আর ফিজিক্যাল থেরাপি, ফিজিওথেরাপি, ম্যানুয়াল স্ট্রেচিং, সিরিয়াল কাস্টিং, এই যে এগুলো হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট। স্যার এগুলো বিভিন্ন পর্যায়ে আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে রাখি। তো এখানে একটা জিনিস একটা আছে, এটা একটু আমি বলি যে এসডিআর, সিলেক্টিভ ডরসাল রাইজোটমি। সিলেক্টিভ ডরসাল রাইজোটমিটা কি জিনিস? সিলেক্টিভ ডরসাল রাইজোটমিটা হচ্ছে লাম্বার 1 টু স্যাক্রাল 2, এই যে ডরসাল নার্ভ রুট আছে, সিলেক্টেড ডরসাল নার্ভ রুট আমরা তার ডিভিশন করি, মানে কেটে দিই। এটা সিলেক্টিভ ডরসাল রাইজোটমি। তো সেক্ষেত্রে কি হয়, এখন আমরা জানি যে একটা সিপির বাচ্চার যে হায়ার ফাংশনের প্রবলেম আছে, সে নিচের মাংস আপার মোটর নিউরোলেশন হচ্ছে, সে নিচের উপরে তার কন্ট্রোলটা থাকছে না। কারণ কন্ট্রোল থাকছে না বলে এটা এক্সাজারেটেড হচ্ছে। যে কোনো একটা রেসপন্সে, যেমন নি জার্ক, আমরা জার্ক ওটা চিন্তা করি, এটা যখন আমরা রিসেপ্টরে মারতেছি তখন এটা এক্সাজারেটেড রেসপন্স হচ্ছে, কারণ স্টিমুলাসে তার রেসপন্সটা হচ্ছে এক্সাজারেটেড। তাহলে আমরা যদি তার এই ইনপুটটা কমাই দিব, যে আমরা এখানে স্টিমুলাস দিলাম, কিন্তু যেহেতু উপরে কন্ট্রোল নাই, আমরা তার স্টিমুলাসটা কমাই দিব। স্টিমুলাস কমাই দিলাম কি হবে, রাইজোটমি করে দিলাম, মানে হচ্ছে ওই ডিভিশনটা কেটে দিলাম। তাহলে আমার এটা যদি আমার ওইখান পর্যন্ত নাই যায়, তাহলে আমার এক্সাজারেটেড রেসপন্স আসার কোনো সম্ভাবনা থাকছে না। এই কারণেই আমার এখানে বলে যে এটা একটা অপশন, ডিভিশন অফ সিলেক্টিভ ডরসাল নার্ভ রুট লাম্বার 1 টু লাম্বার 2, এটা হচ্ছে এসডিআর। এর ভিতরে এসডিআর কার কার করা যাবে এটা ক্রাইটেরিয়া বলা আছে এই নিচের দিক থেকে 5 বা 6 নম্বর লাইনে, এটা একটু দেখে নিয়েন। এখান থেকে মুখস্থ ছাড়া অন্য কোনো কিছু বলার নাই। এরপরে বলা আছে অপারেটিভ ট্রিটমেন্ট। অপারেটিভ ট্রিটমেন্টে প্রথমেই যে 3টা পয়েন্ট দেয়া আছে, এই প্রশ্নটা আমাকে ইয়া স্যার জিজ্ঞাসা করছিল, ওয়াকিল স্যার। আমি বলছি যে 3টা আছে, কিন্তু বলতে পারছি একটা শুধু। 3টা দেয়া আছে অপারেটিভ কখন কখন করবেন। যদি আমার কনজারভেটিভ, এই যে বললাম মেডিকেল ট্রিটমেন্ট বা ফিজিওথেরাপি বা ম্যানিপুলেশন, কাস্টিং, স্প্লিন্টিং, সবকিছু করার পরেও আমার যদি তার এটা কন্ট্রোল না হয়, তাহলে আমরা অপারেশন করে যাব। তার যদি ফিক্স কন্ট্রাকচার ডেভেলপ করে, ফিক্স ডিফর্মিটি ডেভেলপ করে, তাহলে যাব। আরেকটা হচ্ছে সেকেন্ডারি কমপ্লিকেশন, মানে এই যে ডিফর্মিটি গুলো থাকার কারণে আমার তার বনি প্রবলেম দেখা যাচ্ছে। কি প্রবলেম, একটা উদাহরণ দেই। যে আমার যখন এই যে সিপির বাচ্চাদের ফিমোরাল অ্যান্টিভার্সন আমরা জানি বাচ্চাদের 30 থেকে 40 ডিগ্রি থাকে, বয়সে প্রতি বছর 1.5 ডিগ্রি করে কমে। আমি ঠিক কিনা রাব্বু ভাই? মনে হয় ঠিকই বলতেছি। তো 1.5 ডিগ্রি করে কমতে থাকে। সিপির বাচ্চাদের এই অ্যান্টিভার্সনটা কমে না, অনেক সময় সিপির বাচ্চাদের অ্যান্টিভার্সনটা কমতেছে না, আবার অনেক সময় দেখা যাচ্ছে বেড়ে যায়। একটা অ্যান্টিভার্সনটা বেড়ে গেল,
আবার আমরা সিপি বাচ্চাদের একটা অ্যাটিটিউড কি বললাম, অ্যাডাকশন, ইন্টারনাল রোটেশন প্লাস ফ্লেকশন। তো এই যে একদিকশন বেড়ে যাচ্ছে, এই দুটাই যখন থাকবে তখন দেখা যাচ্ছে ওই পেশেন্ট গুলার দীর্ঘদিন থাকা এই পজিশনে থাকার কারণে তার অ্যাস্টাবুলার ডিসপ্লাসিয়া তৈরি হয়, এবং অ্যাস্টাবুলার ডিসপ্লাসিয়া হলে তার সাবলাইগেশন ডিসলোকেশনের চান্স বেড়ে যায়। তো এই যে এই ডিফর্মিটি গুলো থাকার কারণে যদি আমার সেকেন্ডারি এই কমপ্লিকেশন ডেভেলপ করে, তাহলে আমার অপারেশন লাগতে পারে। তাহলে আহ রাবু ভাই আমাকে একটা অ্যান্সার দেন, সেটা হচ্ছে সিপির বাচ্চাদের মাসল গুলো উইক থাকে নাকি উইক থাকে না? রাবু ভাই সিভিল আপনারা পাসের চলে গেছে। মাসল উইক থাকে, কিন্তু থাকে, স্পাস্টিসিটি থাকে বাট উইক। উইক থাকে, আমরা স্পাস্টিসিটি না অনেক সময় মনে করতে পারি এটা উইক না, কিন্তু আসলে মাসল গুলো উইক থাকে। তাহলে আমরা এই যে বিভিন্ন ধরনের যে মাসল গুলা সিঙ্গেল ইভেন্ট মাল্টি লেভেল মাসল কেটে দিচ্ছি, টেন্ডন গুলা কেটে দিচ্ছি, রিলিজ করতেছি বা লেনদেনিং করতেছি, এটা আরো মাসল উইক হচ্ছে। তাহলে আসলে আমার লাভটা কি হচ্ছে? এটা হচ্ছে যে আমার স্বাভাবিক গেইটের জন্য অথবা হাঁটার জন্য বা বসার জন্য যেটাই হোক না কেন, যে কোনো কাজের জন্য আমরা এটা যে নর্মাল অ্যালাইনমেন্টটা রাখা লাগে, মেকানিক্যাল অ্যালাইনমেন্ট আমার প্রয়োজন। আমি যখন এই রিলিজ গুলো করতেছি বা লেনদেনিং করতেছি, তাকে একটা নর্মাল মেকানিক্যাল অ্যালাইনমেন্টে নিয়ে আসছি। অ্যালাইনমেন্টে নিয়ে আসাটাই হচ্ছে আমার মেন গোল, বা মেইন ইমপ্রুভ করতে হবে তার অ্যালাইনমেন্টটা। এটাই হচ্ছে আমার যে উইক মাসলে আবার আমরা উইক করতেছি কি কারণে, এটার মেইন টার্গেটটা হচ্ছে আমার মেকানিক্যাল অ্যালাইনমেন্টে নিয়ে আসবো, এই কারণে। আচ্ছা, এরপরে 248 নম্বর পেজে দেখেন একটা ছক আছে, ছকটা খুব ইম্পর্টেন্ট। এই ছকটা পড়লে মোটামুটি কোনটাতে কি অপারেশন করবেন এটা সম্বন্ধে আসলে জানা যাবে। আমি এটা একটু শর্টে বলবো, আজকে আর বলবো 11:30 বাজে। কোনটা ভাই কোনটা? এই যে সার্জারি কোনটা কোন মাসল কাটবা না কাটবা। এই যে ভালপিয়াস স্টেয়ার এটা? ভালপিয়াস চেয়ারটা জানতে চাইলে এটাও বলতে পারি। ওটা হচ্ছে কি ইয়া গ্যাস্ট্রোকনিমিয়াস এর মধ্যে আসবে, কারণ এর আগে আছে না, যেমন তোমার ফুটে এখানে দেখো ছকে লেখা আছে 248-এ, ফুটে আমার কি ডিফর্মিটি হতে পারে, একটা ইকুইনাস হতে পারে, আবার ইকুইনোভ্যারাস হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি সার্জারি করব? তো সেই ক্ষেত্রে আমরা টিএল এন্ডিং করতে পারি, আর ইকুইনোভ্যারাস থাকলে ভ্যারাসটাও কারেকশন করতে হবে, মানে হচ্ছে টিএলএস অ্যান্টেরিয়র কে নিয়ে যে আমার হচ্ছে কিউবয়েডে লাগাই দিতে হবে, তাহলে আমার এখানে ইকুইনোভ্যারাসটাও কারেকশন হবে। নিতে বলা আছে হচ্ছে ফ্লেকশন থাকলে আমরা কি হ্যামস্ট্রিং রিলিজ করি। ও আচ্ছা, আমাদের এখানে দুটা কথা বলে রাখি, এটা ভুলে যাব। এটা হচ্ছে আমাকে ওই যে তার নাম কি, টাকলাইন জিজ্ঞাসা করছিল ট্রু লেনদেনিং কি আর ফ্র্যাকশনাল লেনদেনিং কি। আমি কোনো ফ্র্যাকশনাল কথাটা বুঝি নাই, আমি মনে করছিলাম বলছে ট্র্যাকশনাল। ট্র্যাকশনাল কি এটা আমি অ্যান্সার দিতে পারি না এই সময়। ট্রু লেনদেনিং হচ্ছে মাসেল পুরাটা দিয়ে কেটে দিবে, আর ফ্র্যাকশনাল হচ্ছে তার হেমি সেকশন করবে, জায়গা জায়গা কাটবে, পুরোটা কাটবে না। এই দুইটাই হচ্ছে পার্থক্য। তাহলে এই ক্ষেত্রে বলছিল যে সেতু সাত তারপর জিজ্ঞাসা করলো যে তোমার ফ্র্যাকশনাল কারেকশন করে তাহলে লাভ কি, বা হচ্ছে ট্রু করলে কি, বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি। আসলে ট্রু যদি আমরা তার লেনদেনিং করি, মানে পুরোটাই যদি তার লেনদেনিং করি, তখন কি হতে পারে, ওভার কারেকশন হয়ে যেতে পারে। ওভার কারেকশন হয়ে আমার আরেকটা ডিফর্মিটি ডেভেলপ করতে পারে, যেমন হ্যামস্ট্রিং আমরা কেটে দিলাম, হ্যামস্ট্রিং কেটে দেওয়ার পরে আমরা দেখা যাচ্ছে তার ওভার কারেকশন হয়ে রিকার্বাটাম ডেভেলপ করে যাচ্ছে। কিন্তু আমরা যদি ফ্র্যাকশনাল আমরা কারেকশন করি, তাহলে এই জিনিসটার চান্স আমাদের কমে যায়। এটাই জিজ্ঞাসা করছিল, এটা সেদিন বলতে পারি নাই আর কি। তারপরে ট্রু কারেকশন আর ফ্র্যাকশনাল কারেকশন জিজ্ঞেস করছিল। হ্যাঁ, ওই যে তোমার দিকে তাকাইলাম না, ওটা আসলে ফ্র্যাকশনাল হইতো, ট্র্যাকশনাল না। ফ্র্যাকশনাল বুঝে তো আমি আর বুঝি নাই। ফ্র্যাকশনাল এটাতে কি বলে ভাই? ফ্র্যাকশনাল রিলিজ? ফ্র্যাকশনাল রিলিজ। এটা কি জায়গায় জায়গায় রিলিজ করতে হয়, এটা এটা কি? হ্যাঁ হ্ঁ হ্যাঁ, ওই যে আচ্ছা, এটা এখানে ট্রু। ওই একটা প্রসিডিউর আছে না, যে আমরা যে আমাকে যেটা জিজ্ঞাসা করছিল, আসলে এইভাবে করলে চলে যাবে একবারে তোমার ইয়েতে গ্যাস্ট্রোটমিয়াস চলে আসে আমার ওই জায়গায় চলে যাবে, যে সিলভার স্কুইলে আমরা যে দেখলাম যে গ্যাস্ট্রোসোলিয়াস দুইটাই ইনভলভ আছে। তো সেক্ষেত্রে এইখানে ইয়াতে বলা আছে যে 6 ধরনের প্রসিডিউর আছে আমার, যে গ্যাস্ট্রোসোলিয়াস কমপ্লেক্স এটা 3টা জোনে ভাগ করা হয়। একটা হচ্ছে গ্যাস্ট্রোটমিয়াসের অরিজিন থেকে তার মাসকুলোটেন্ডিনাস যে জাংশন সেই পর্যন্ত একটা জোন, আর একটা জোন হচ্ছে মাসকুলোটেন্ডিনাস ফর্মেশন হওয়ার পর থেকে টেন্ডোঅ্যাক্লিস এর আগ পর্যন্ত, এটা একটা জোন। আর একটা হচ্ছে টি এর যে জায়গাটা, সেটা একটা জোন। 3টা জোনে ভাগ করা হয়। ওই 3টা জোনে দুইটা 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 করে 6 ধরনের প্রসিডিউর আছে।
তো প্রথমটা যেহেতু প্রথম জোন, এখানে পুরোটাই মাস্কুলার, তার মানে এটা ইন্টারমাস্কুলার লেনদেনিং করবে। ইন্টারমাস্কুলার লেনদেনিং দুইটা প্রসিডিউর, একটা হচ্ছে বোম্যান, একটা হচ্ছে স্ট্র্যাক। আর জোন 2 যেহেতু মাস্কুলার কিউটেনাস জাংশনে, এখানে দুইটা প্রসিডিউর বলে, একটা হচ্ছে ভলপিয়াস আর একটা হচ্ছে বেকার। ভলপিয়াসটা কি? ভলপিয়াসটা হচ্ছে আসলে ভিটাকে উল্টা করে, উল্টা ভি এইভাবে কাট ইনসিশন দেয়া হয়। তো গেল ছবিটা। মাহমুদের 337 পেজে। আছে না 337? তার মানে আমরা এই জোন 2 তে হচ্ছে মাস্কুলোটেন্ডিনাস জাংশনে কাটবো এই ভালপিয়াস হ্যাঁ, বেকার। ভলপিয়াস বেকার, উল্টা ভি, এটা হচ্ছে ভলপিয়াস। আর বেকারটা হচ্ছে বলা হয়েছে টাং, টাং ইন গ্রুভ, মানে একটা জিবা ঢুকায় দাও আর কি। এইরকম করে ছবিটা দেখলে বুঝতে পারবেন আপনারা, কি বই নাম আছে ভাই? টাং গ্রুভ? সি সি টাং, সি, টাং ইন গ্রুভ, একটা গ্রুপের মধ্যে টাং ঢুকায় দিচ্ছে এরকম ভাবে। কি অশ্লীল। আচ্ছা, আর জোন 3 তে এখানে দুইটা একটা আছে হোয়াইট আর একটা হচ্ছে হুক। হোয়াইট আর হুক, হোয়াইটটা হচ্ছে দুইবার কাটে, যেটা আমি ছবি আঁকাইছিলাম, ডাবল হেমিসেকশন। আর ডাবল হেমিসেকশন লেয়ার, ডাবল হেমিসেকশন। আর হুকটা হচ্ছে ট্রিপল হেমিসেকশন, 3 জায়গায় কাটে। এটা হুকের ছবিটাই দেয়া আছে এখানে, ইয়ারটা নাই, ওই কি বলে হোয়াইটেরটা নাই। হোয়াইটে এইরকমই, এক উপরে দুইটা যদি শুধু চিন্তা করেন, নিচের দাগটা বাদ দিয়ে, তাহলে এটা হোয়াইট। আর এই তিনটা সহ যেটা, সেটা হচ্ছে হেমিসেকশন। এটা একটু লেভেল আলাদা আলাদা আছে হয়তোবা, এটা একটু ইয়াতে থাকতে পারে ক্যাম্বেলে, এটা আমি পড়ি নাই ডিটেলস। আর আর কি করা হয় এগুলো বাদেও? আমার যেটা প্ল্যান ছিল হচ্ছে টেন্ডো অ্যাক্রিলিসে জেড প্লাস্টিক করা হয়। এই জেড প্লাস্টিক নিয়ে তেমন বড় কিছু নাই, সবকিছুই নর্মালি জেড প্লাস্টিক করে টান দিয়ে যে জিনিসটা করা হয় সেটাই। তো এই ক্ষেত্রে সেতু শাসন ইন্টারেস্টিং একটা কথা বলছে, যেটা আসলে বই আমি পাই নাই, যে আমার ইকুইনাসই আছে 6 সেন্টিমিটার, আমি বলছিলাম 5 সেন্টিমিটার উপরে কাটবো, তাহলে তোমার তো পুরা কারেকশন হবে না, তখন তুমি কি করবা? তো বলছিল যে আমার এই যে প্রথমে যে নিচে যে জেড এর নিচের মাথা এবং উপরের মাথা, দুইটা মাথা থাকবে না জেড এর, লম্বা একটা দাগের উপরে একটা মাথা মিডিয়ালি আর ল্যাটারালি, আমরা যদি চিন্তা করি, এই দুটার মধ্যে 6 সেন্টিমিটার আমার গ্যাপ থাকতে হয়। 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার গ্যাপ থাকবে আহ জেড এর এখানে আর ওইখানে। তারপরে আমরা যখন এটাকে 6 সেন্টিমিটার ডসিফ্লেকশন, কেন গ্যাপ থাকবে? এই যে আমার ইকোনেসটা কারেকশন করার জন্য, 5 তো ইকুইনাস বললে হচ্ছে বলছে হিল 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 গ্রাউন্ড ডিসটেন্স বলছে। হিল গ্রাউন্ড ডিসটেন্স এর উপর ডিপেন্ড করে এটা কি লেন্থ বাড়া কমা হয়? বাড়বে বা কমবে। টিএ সিক্স ভাই সেন্টিমিটার উপরে আপনার গেলে আমার জেড ক্যালকিনিয়াল প্লাস্টিক, সরি, ক্যালকিনিয়াল টিউবারসিটিতে কত উপরে আমরা এই প্রথম ডিজিটাল কাটটা দিব? 2 সেন্টিমিটার? আহ দেখছিলাম, দেখছিলাম। আচ্ছা, প্রথম আরেকটা কাজটা জিনিস আপনারা জিজ্ঞেস করছিল, আমি একটু দেখতে এটার হবে। একটু অ্যান্সারটা বলি। সেটা হচ্ছে আমরা যে ডিজিটাল কাটটা দিচ্ছি, এটা দিচ্ছি আমরা হুম, মিডিয়ালি, আর হুম, প্রক্সিমাল কাট দিচ্ছি, এটা দিচ্ছি আমরা ল্যাটারালি। এটার কারণ হুম, কি? এটার কারণ কোনটা? হচ্ছে আমাদের ফুটটা তো মেইনলি ভ্যালগাস অবস্থায় থাকে। তো আপনি চিন্তা হুম, করেন, তাহলে কার্ভটা যদি আমি চিন্তা করি লেগ থেকে ফুটে, তাহলে কার্ভের যে কনকেভ দিকটা এটা থাকে আমাদের ল্যাটারালি। তো হুম। ল্যাটারাল দিক থেকে যদি আমি ডিস্টালে রিলিজ করে ফেলি, তাহলে কি কনকেভ দিকে রিলিজ করলে সেটা আমাদের ভ্যারাস ডিফর্মিটি ডেভেলপ করতেছে। এই কারণে আমরা কখনো কনকেভ দিকে রিলিজ করব না, আমরা হচ্ছে মিডিয়ালি রিলিজ করব, ডিস্টালি। ডিস্টালি রিলিজ করে আমরা 6 সেন্টিমিটার পর্যন্ত টান দিয়ে উপরে চলে যাব, তারপর ল্যাটারালি রিলিজ করব। আচ্ছা, এখানে আমার প্রশ্ন হচ্ছে, আমার তো নর্মালি আমাদের ভালগাস থাকে তাই তো, হুম হুম, নর্মালি ভালগাস থাকে, আমার সিপির বাচ্চাদের তো ভ্যারাস হয়ে আছে, ধরো ইকুইনো ভ্যারাস, তাহলে সেই ক্ষেত্রে তো আমার উল্টা দিকে কাটতে হবে, তাই তো। তাই না? এই শাইকে তো মন করা কথা বলছে। এইখানে একটা জায়গায় বলা ছিল আমার, যেটা মানে আমি দেখছিলাম, এই জায়গাটা আমি এখন খুঁজে পাচ্ছি না, সম্ভবত এটা ইয়াতে আছে ওই, হ্যাঁ ঠিকই তো আছে ভাই। আপনি যদি এই ইয়া করেন, এই মিডিয়ালি কাটেন, তাহলে তো আরো ভ্যারাস হয়ে যাবে। তাই না? আরো মিডিয়ালি ভ্যারাস হবে না? কাটি না তো আমরা, যাতে ভ্যারাস না হয় সেজন্য। যার ভ্যারাস আছে তার যদি মিডিয়ালি কাটেন, ও তো আরো বেশি ভ্যারাস হয়ে যাবে। তাহলে আমরা ভালগাসে থাকলে মিডিয়ালি কাটতেছি কেন? কোনটা?
তুই যে প্রথমে বললা নর্মালি আমাদের ভালগাস, এই অবস্থায় হ্যাঁ আমরা হ্যাঁ, তাহলে ওদিক কাটছি কেন, মিডিয়ালি কাটছি কেন? মিডিয়ালি যদি না কাটতাম তাহলে আমাদের মিডিয়ালি কাটলে আমাদের ইয়া হয়ে যাবে, কি বলে এই আচ্ছা এই তুমি বলো, ধারণাটা এই শাইক বলো, ভেরাসে কোন সাইডটা কন্ট্রাক্টেড থাকে, কোন সাইডটা বলো? ভেরাসে হ্যাঁ, ভেরাসে না ভালগাসে? আরে বেটা ভেরাসে কোন কোন দিকটা মিডিয়ালটা কন্ট্রাক্টর মিডিয়ালটা থাকে? মিডিয়ালটা মিডিয়ালটা। আচ্ছা, মিডিয়াল সাইডে যদি কন্ট্রাক্টর থাকে তাহলে তুমি কোনটা রিলিজ করবা? মিডিয়ালি। তাহলে মিডিয়ালি রিলিজ করবা এখন। তাহলে তুমি মিডিয়ালটা বললা যে ব্যারাস থাকলে মিডিয়ালি রিলিজ করলে আবার মিডিয়ালি আরো ব্যারাস হবে, এই কথাটা যে বললা, এটা কোন যুক্তিতে না না, কইলে আমি তুমি? বলছি যে ল্যাটারালি যদি আমরা রিলিজ করি, সরি সরি, কথাটা হচ্ছে ল্যাটারালি কেন রিলিজ করি না, কারণ ল্যাটারালি রিলিজ করলে অ্যাঙ্কেলটা ভ্যারাস হয়ে যায়। যেদিকে কন্ট্রাক্টর থাকবে ও তুমি ওদিকে রিলিজ করবা, এটা হলো আসল কথা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা বইয়েও বলা আছে, আমি এখন যেটা খুঁজে পাচ্ছি না, যে ভেরাস থাকলে মিডিয়ালি, যে কমেন্ট এই করলাম কাঠটা একটু ঘুরায় মিডিয়ালি, তাকায়। ভালগাস থাকলে ল্যাটারালি, এই দিকে এই কাঠটা দিতে হবে। এটা আমি বলছিলাম সেদিন, স্যার নেয় নেই মনে হয়। না, স্যার হচ্ছে হিল গ্রাউন্ড ডিস্টেন্সের কথা জিজ্ঞাসা করছিল, আর ওই কত যে, আর সেকেন্ডের উপরে কাটবো কথা শুনতে এটা চাইছিল দেখো। আসলে। আচ্ছা ঠিক আছে। আর হারাই গেছি। অনেক জ্ঞান গর্বমূলক কথাবার্তা হয়েছে, অনেক ভালো আর ক্লাস ভাই নিছেন আপনি। বোমেনে কি করছে কোন তো ভাই? বোমেন আর স্টেয়ারটা একটু বলেন তো, এই জিনিসটা বুঝি নাই। ওমেন তো ইন্ট্রামাস্কুলার। এই মাসেল কাইটা দিমু আমি ইন্ট্রামাস্কুলার, করে। এইখানে কোনোটাই মাসল, আসলে মাসল ফাইবার গুলোকে কাটা হয় না, হ্যাঁ। এইখানে হচ্ছে মাসলের উপরে যে আমাদের কাভারিং, সেই কাভারিংটাকে কাটতে হয়, নাহলে এটা মানে যদি আমি ওটাও না কাটি। এপিমাইসিয়ামটা হলো কাটাই কেটে দেবো? এপিমাইসিয়াম, হ্যাঁ হ্যাঁ এপিমাইসিয়াম কাটবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনোটাতে আমরা মাসল ফাইবার কাটি না। যেমন এই যে আমরা ইয়াগুলো বললাম, এই কি বলে, এই যে জেড প্লাস টি বললাম, ওই কি বলে আমরা ইয়াতে, সরি, হোয়াইট হোয়াইট প্রসিডিউর বললাম, যে ডাবল হেমিসেকশন, দুই পাশে কাটলাম, কেটে আমি টানলাম, এটা বড় হয়ে গেল। এখন কেটে টানলে বড় হবে কেন? বড় তো হবে না যদি আমরা ভিতরে না কাটি। তো ভিতরে কি জিনিসটা কাটি, এটা হচ্ছে যে কাভারিংটা আছে আমার, ইপমাইসিয়াম যে কাভারিং আছে, এটা যদি আমরা কাটি, কারণ আমার মাসল ফাইবার জানি আমার স্ট্রেচ হয়, কিন্তু উপরের জিনিসগুলো স্ট্রেচ হবে না, এই জন্য উপরের জিনিসটা আমরা যখন কেটে দিব, মাসল ফাইবার ধরে টান দিলে এটা তখন বড় হবে। আচ্ছা, আর আচ্ছা, আর কি বলবো আমি বলো? যদি মাসেল কাটি, আমার তো মাসেলে আরো ফাইব্রোসিস হবে, আরো বেশি কন্ট্রাকচার ডেভেলপ করবে। আরে মাসল কাটা না, এখানে হচ্ছে তোমার এপিমাইসিয়াম যেটা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এপিমাইসিয়ামটা কেটে দিলে ওই মাসলটা টান খেয়ে মাসলটা লম্বা হবে। ইয়েস। আচ্ছা ভাই, অনেক কথা বলছি, আমি আপনাদের কয়েকটা লাইন খালি বলি, দিয়ে শেষ পোস্ট করে দিই ভাই। অপারেটিভ প্রোটোকল। পোস্ট অপারেটিভ প্রোটোকল বলতেছি, তার আগে আমি একটু কয়েকটা জিনিস দেখাই। 250 এই পেজে যান। জাহিদ ভাই, তার আগে সবাইকে কোশ্চেন ধরবেন, যে যে প্রশ্ন পারবে তাদেরকে আপনি আপনার নোটগুলা শেয়ার করবেন। আচ্ছা ঠিক আর আছে। রাব্বু ভাই ডেফিনেশন, ওই রাব্বু ভাই আপনার ডেফিনেশন গুলা দেন। আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ। এখানে যে আহ, এই যে ছকটা বলে দিলাম, এই ছকটা পড়ে নিয়েন ভাই। 248 নম্বর পেজে ছকটা ইম্পর্টেন্ট। এরপরে আমি যেহেতু লোয়ার লিম নিয়েই বেশি ফিচার গুলো আসছে, লোয়ার লিম এক্সামিনেশন গুলো আসে, লোয়ার লিমটা বলি। 250 পেজে দেখেন, এখানে প্রথম 3 নম্বর প্যারাতে লেখা আছে হিপ অ্যাডাকশন ডিফর্মিটি। এইখান থেকে হিপ অ্যাডাকশন ডিফর্মিটিতে আসলে আমরা কত ডিগ্রি হলে আমরা অপারেশনে যাই, দেখা আছে, বলা আছে দেখেন, যে প্যাসিভ অ্যাবডাকশন যদি 20 ডিগ্রি কম হয়, less than 20 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে আমরা তার অপারেশনে যাই। 20 ডিগ্রির কমে যদি চলে আসে তাহলে, তাছাড়া আমরা এটা করি না। তো এই ক্ষেত্রে অ্যাডাকশন ডিফর্মিটিতে আমরা সাধারণত কি কি মাসল কাটি? মাসল কাটি হচ্ছে সাধারণত দুইটা কাটলেই হয়, একটা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস, আর হচ্ছে গ্র্যাসিলিস। ও মনে আছে মনে হয় এক্সামিনেশনের সময় বলছিলাম যে নি হিপ ফ্লেক্স এক্সটেনশন অবস্থায় গ্র্যাসিলিস অ্যাবডাকশন কন্ট্রাক্টর দেখি আমরা, আর ফ্লেকশন অবস্থায় অ্যাডাক্টর গুলা, যে অ্যাডাক্টরের মধ্যে অ্যাডাক্টর লঙ্গাস আর আমরা গ্র্যাসিলিস, এই দুইটা কেটে দিলেই দেখা যাচ্ছে কোন অ্যাবডাকশন লেভেলে কাটছে ডিফর্মিটি। ভাই, কোন লেভেলে? এইটা হচ্ছে, বলা হচ্ছে যে তোমার এক্সাক্টলি লেভেলটা মনে হচ্ছে না, এটা হচ্ছে তোমার, কুস্কির এখানে কাটে তাই না?
কুচকির থেকে নিচে, আর একটু নিচে, যার এক্সাক্ট পয়েন্ট আমি বলতে পারতেছি না রে ভাই। এই কোন মোরাল জায়গায় কাটতে হবে কি বললো মনে নাই। কি বললো সাহেব, কি বললা তুমি? কিছু কই নাই আমি, দূর মিয়া, আপনি খালি ভুল ধরেন, আপনি ভালো না। কুচকি 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 কুচকি, এটা হচ্ছে আমরা যখন পাটাকে অ্যাবডাকশন করব তখন ওই কুচকির ওইখানেই দেখা যায় যে হাত দিয়ে ফিল করলে দেখা যায় যে অ্যাডাক্টরটা টাইট হয়ে আছে, ঠিক ওই জায়গাটাতেই একটা ছোট্ট ইনসিশন দিয়ে আর্টারি ঢুকাই দেয়, আর্টারি ঢুকাই টেন্ডনটা বের করে কেটে দেয়। আচ্ছা, ইয়েস। তারপরে হিপ মানে ফ্লেকশন ডিফর্মিটি। 14 পয়েন্টে কাটবো নাকি অরিজিন পয়েন্টটাতে কাটবো না? অরিজিন তো এটা অনেক উপরে, এর একটা লঙ্গাস ম্যাগনাসের অরিজিন তো একবারে হচ্ছে আমার ইয়েতে কি বলে পিঙ্কিতে। পিভিক র্যামায়, অদ্ভুত তো আমরা যাইতে পারবো না। আচ্ছা, আমাদের কুচকি তো ওই যে জায়গা মতো নিচ্ছে, যেটা যে হাত দিলে বাজে শক্ত। হাত দিলে বাঁচবে, ওইখানে হচ্ছে ওই টেন্ডিনাস পোর্শন টুকু যত পর্যন্ত আসে ঠিক ওই লেভেলটাতেই কাটি আমরা, অরিজিন থেকে এসে টেন্ডিনাস পোর্শনটা টেন্ডন দেখা যায়, হাত দিয়ে ফিল করা যায়। এটা আমি আসলে এক্সাক্ট ডিটেলস বলতে পারলাম তাহলে না ভাই, পজিশন গুলো আমি মাসুলের দেখছিলাম। অরিজিন কি টেন্ডিনাস হয় নাকি না না, ইনসারশন পয়েন্ট টেন্ডিনাস হয়? ইনসার্শন টেন্ডিনাস, তাহলে ওখানে যে টেন্ডনের কথা কইতেছেন ওইখানে ওটা কি টেন্ডন ওইখানে আছে? ইনসার্শন হবে না। আর একটা লঙ্গাস ম্যাগনাস, ভাই লঙ্গাস কোথায়? ওইখানে তো আমি একটা জিনিস জানি যে ওইখানে কাটে হচ্ছে আপনার ফ্লেক্সর গুলা, কিন্তু কি জানি এখানে একটু ইয়া আছে, একটু কনফিউশন আছে, কই কি ফ্লেক্সর জানি কাটে কাটে। হচ্ছে তোমার, ফ্লেক্সর যেটা হচ্ছে ইয়ার ওই কি বলে হ্যামস্ট্রিং, এটা হচ্ছে জয়েন্ট লাইন থেকে 5 সেন্টিমিটার উপরে, হ্যামস্ট্রিং তো ইয়াতে নিয়ের মিডিয়াল, পিছনে। হ্যাঁ আর মিডিয়াল ওইখানে তো হ্যামস্ট্রিং হলো। আইলিওপসের একটা ফ্লেক্সর আছে, হিপ ফ্লেক্সর, ওইটা একটা কাটে, এখানে একটা কাটে, কি সব বহুত জায়গায় কাটাকুটি আছে। কাটে তো অনেকই, আইলোসোয়াসে বলা আছে যে তোমার পেশেন্ট যদি ওয়াকিং চাইল্ড হয় তাহলে সেক্ষেত্রে আইলোসোয়াস যেখানে ইনসার্শন হয় যেমন লেজার টোকেনটার এই লেভেলে কাটবো না আমরা, এটা পেলভিক ব্রিং বরাবর কাটবো, যা না হলে আমার এটার কি বলে ওই ফ্লেকশন উইকনেস হয়ে যাবে, এটাতে আমার তার হাঁটতে সমস্যা হবে। আর বাচ্চা যদি নন ওয়াকিং হয় তাহলে লেজার টোকেনটার বরাবর এসে আমরা কেটে দিব, এতে আমার কোনো প্রবলেম নাই। এই কথাগুলো বলা আছে, এর ডিটেলস ভিতরে অপারেশন গুলো আসলে অত আমি করি এই নাই, কথাগুলো কই আমার এই পাইছেন ভাই? ডিফর্মিটি গুলো যেহেতু ছিল না। হ্যাঁ, ভাই, এই কাটাকাটি কথাগুলো কি অ্যাপ্লিতে আছে? ও কথা হ্যাঁ বুঝি হ্যাঁ নাই হ্যাঁ ভাই। হ্যাঁ, অ্যাপ্লিতে। না না, কিছু না ভাই, প্রসিড প্রসিড। এগুলো এই যে বইয়ে যেটা আছে, কাটা এই এই একই, কাটাকে পুরা কি এটা এগুলো সব বইয়ে জাস্ট খালি রিলিজ? একই আছে ভাই যেগুলো বলছি। হ্যাঁ হ্যাঁ ভাই সরি। ওই যে টেন্ডনটা আপনি কাটাকাটি কথা বলতেছেন, এটাকে পুরা কাটা হয় না জাস্ট রিলিজ করা হয় কোনটা? পুরো কেটে দেয়। এই যে রিলিজ আবার কি? রিলিজ কি ওই বোনস থেকে উঠে ফেলবো এরকম? পুরা এমনি ক্লিপ, কাজ করে ওটা 11 নম্বর কাটতে ব্লেড হবে দিয়ে কাটে কাটতে হবে। তাহলে ওই ফাংশন হ্যাম্পার হবে না? আরে ফাংশন বাদ দাও, তোমার ফাংশন এত দরকার নাই। আর বাচ্চাদের ওই এগুলা কি মানে কেটে দিলে পরবর্তীতে ফাইব্রোসিস হয়ে যায়। এই শাইক, বলো অ্যাডাক্টার টেনোটমি করছো, এখন বাচ্চার পজিশন কি হবে, পায়ের পজিশন কিভাবে রাখতে হবে? অ্যাডাক্টর, অ্যাডাক্টর হ্যাঁ, টেনোটমি করার পরে তাহলে তো সেটা অ্যাবডাকশন হয়ে যাবে, অ্যাবডাক্ট করে রাখবো। অ্যাপডাট করে রাখতে হবে, না হলে এটা আবার সে জায়গা মতো এসে ওই আবার কন্ট্রাক্টর ডেভেলপ করবে। ইয়েস। আচ্ছা, এরপরে আমার এখান থেকে যে আরেকটা জায়গায় যাই সেটা হচ্ছে, বলতে ইচ্ছে হচ্ছে না, অনেকগুলো বলছি। আর কি, জাম্পিং গাম। আচ্ছা যদি ওই নিতে হ্যামস্ট্রিং থাকে তাহলে আমরা এই যে হ্যামস্ট্রিং রিলিজ করি, হ্যামস্ট্রিং রিলিজের ক্ষেত্রে কি করি, এখানে বলা আছে যে জিনিসটা টার্ম একটু আগে বললাম ফ্র্যাকশনাল আর ট্রু। তো ফ্র্যাকশনাল হ্যামস্ট্রিং রিলিজ করি সাধারণত আমরা মিডিয়াল হ্যামস্ট্রিং যেটা বলি সেই মিডিয়াল হ্যামস্ট্রিংটাই বেশি রিলিজ করি। কি কি জিনিস, একটা হচ্ছে যে নি জয়েন্ট থেকে 5 সেন্টিমিটার উপর একটা ইনসিশন দেই, ইনসিশন দিয়ে প্রথম এসব সুপারফিশিয়াল সবচেয়ে বেশি থাকে হচ্ছে সেমিটি, সেমিটিটাকে কাটি, তারপরে হচ্ছে সেমি মেমব্রেনাসকে কাটি। এই দুটো যদি কাটার পরে দেখা যাচ্ছে কারেকশন হয়ে গেল তাহলে ওকে, আর যদি এটার পরেও কারেকশন না হয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় ডায়াসিস ফিমোরিসটা কাটা লাগতে পারে। তাহলে কি হলো 5 সেন্টিমিটার বিলো আমরা কাকে কাটবো? সেমিটি, সেমিটি আর গ্রাসিলিস নাকি? গ্রাসিলিস না, সেমিটি গ্রাসিলিস সেমিটি কেন? পরে সেমিটি সেমি আর হচ্ছে মেমব্রেন,
হুম সেমিটির পরে সেমি মেমব্রেনাস। সেমি মেমব্রেন এটা কি না ভাই হলে অরিজিন থেকে 5 সেন্টিমিটার বিলো না? কোথা থেকে? মানে 5 সেন্টিমিটার বিলো যে বলে, এটা কি অরিজিন থেকে 5 সেন্টিমিটার বিলো না কি বললেন? এইটা আমার যদি চিন্তা করি, এটা হচ্ছে আমরা যে অপারেশনের সময় আমি যেটা দেখছিলাম, নি জয়েন্টটা দেখলো, নি জয়েন্ট থেকে 5 সেন্টিমিটার উপরে যে ইনসিশন দিল। ও আচ্ছা আচ্ছা, উপরে নিচে মানে লোয়ার ইন্ডে, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ওই পপ্লিটিয়াল ক্রিজ বলে না একটা, যেটা এটা তো আমরা নি জয়েন্টে ছিলাম, এই পপ্লিটিয়াল ক্রিজ। হ্যাঁ, এর কাটা হয় প্রথমে সেমিটি, তারপরে সেমিমেমব্রেনাস, এবং এরপরে কারেকশন যদি প্রয়োজন হয় হচ্ছে, আমি কি আসি না চলে গেছি? আসি নাকি? বাইসেপ কাটবো। ভাই আছেন? আচ্ছা, আর আর তেমন কোনো কিছু নেই আমার কাছে কালেকশন, এটুকুই পড়ছি ভাই। একটা ছোট্ট তথ্য দিয়ে আমি শেষ করে দিই, আজকে অনেক রাত হয়ে গেছে। আপনার অ্যাপ্লিতেই আছে, হোয়াট ইজ উইন্ড সুইপ্ট হিপ? উইন্ড সুইপ্ট হিপ কি জিনিস জানেন নাকি রাবু ভাই? কি হিপ? উইন্ড সুইপ্ট, উইন্ড সুইপ্ট ইনজুরি বলি না আমরা, ওই উইন্ড সুইপ্ট হিপ কি জিনিস? এটা তো পড়ি নাই। এটা দেখেন 252 নম্বর পেজে, টোটাল বডি ইনভলভমেন্ট যেটা, সেটা দেখেন হচ্ছে মাঝের প্যারাতে বলা আছে যে এক সাইডের হিপ অ্যাডাক্টেড, ফ্লেক্স এবং ইন্টারনালি রোটেটেড থাকবে, আর অপোজিট হিপটা ঠিক উল্টা থাকবে। তার মানে এটা যদি অ্যাডাক্টেড হয় ওটা অ্যাবডাক্টেড, এটা ফ্লেক্সড হলে ওটা এক্সটেন্ডেড, এটা ইন্টারনাল হলে এক্সটার্নাল রোটেটেড। এই যে অ্যাপিয়ারেন্সটা, এটাকে বলা হয় হচ্ছে উইন্ড সুইপ্ট হিপ। এটা টোটাল বডি ইনভলভমেন্ট থাকলে হতে পারে। ঠিক আছে ভাই, আজকে শেষ করি, আজকে অনেক রাত হয়ে গেছে ভাই। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আর থ্যাংক ইউ যদি সন্দেশ। কোনো কারেকশন থাকে আমাকে একটু গ্রুপে জানাই দিয়েন। আর আমি এই অ্যাপলি আর মাহমুদের বাদে আপনার যে স্যারের লেকচারটা দেখছি, ওখানে কয়েকটা স্কোরিং সিস্টেম আছে। যেমন হচ্ছে ফাংশনাল মোবিলিটি অপারেশন করার পরে পেশেন্টের ইমপ্রুভমেন্ট দেখার জন্য একটা স্কোরিং করে, এটাকে বলা হচ্ছে ফাংশনাল মোবিলিটি স্কোর। আর আরেকটা আছে মাসল টোন দেখার জন্য মডিফাইড অ্যাসোট স্কোর। আর টার্ডিও স্কেল, এটা হচ্ছে ওই যে R1 R2 এগুলো দেখার জন্য। এই কয়েকটা টার্ম ওখানে এক্সট্রা আছে, কয়েকটা আজকে আর বলতে পারলাম না ভাই, আপনারা একটু ওই লেকচারটা দেখে নিতে পারেন। আর এর বাইরে আমি অন্য কিছু পড়ি নাই বা পড়ার সুযোগও পাই নাই, আর আমি তো এত পড়ি না ভাই, জানেনই। তো কোনো কারেকশন থাকলে আমাকে জানাই দিন, আজকে রাখলাম ভাই, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।